সে একটা জাউরা। এই জাউরাদের জন্য আজকে আমার এই জুলাই বিপ্লবটা ব্যর্থ হয়েছে। আমাদের জাতীয় ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ। এই দীর্ঘ সময় তিনি যে ছিলেন, পুরো একটা শ্বেতপত্র প্রকাশ হওয়া দরকার। এই বিপ্লবটা কেউ ঘোষণা না করে ইউনূস সাহেব এটাকে প্রতারণা করেছে, আসিফ নজরুল প্রতারণা করেছে। রাজনৈতিক দল শুরু করতে হবে, হোক জামাত দিয়ে শুরু হোক, অসুবিধা নাই। শেখ হাসিনার সরকারের পতনে আন্দোলনে আওয়ামী লীগ পরিবারের তো 30% সদস্য ছিল। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না। আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়, কাজে আওয়ামী লীগকে সন্ত্রাসী বলে ইউনূস পার পায় নাই। বিএনপির ব্যাপারও ক্ষমতা হবে না আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বানানোর। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। জুলাই সনদ, গণভোট ও অধ্যাদেশ বাতিল সুপারিশের প্রশ্নে নিয়মিত উত্তপ্ত হয়ে উঠছে সংসদ অধিবেশন। সরকার এবং বিরোধী দলের মধ্যে বাকযুদ্ধ এখন নিয়মিত ঘটনা। মতবিভেদের কারণে সম্প্রতি ওয়াকআউট সহ রাজপথেও নেমেছেন বিরোধী দলীয় জোট। এমনটা তো হবার কথা ছিল না বলছেন সাধারণ মানুষ। এসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন জামায়াত নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত হবার কথা রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাদেরকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতেই রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। এই যে সংসদ অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দলের মতানৈক্য বিভেদ তৈরি হওয়ায় এটি আসলে কেন হচ্ছে? রাজপথে আন্দোলন এমনটি তো হবার কথা ছিল না। আপনাকে ধন্যবাদ। আক্তার ভাই আছেন, আক্তার ভাইয়ের নাম আক্তারুজ্জামান, এইটাই শুনলেই সবচেয়ে ভালো লাগে, কারণ ওনার সাথে আমাদের দীর্ঘ পরিচয়। সেটাই আমাদের সাথে ওনার প্রধান পরিচয় রাখতে চাই, এবং উনি একটা রণাঙ্গনে তো বীর যোদ্ধা ছিলেন, সেটাই। ধন্যবাদ জানাই ওনাকে, এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি খুব ছোট করে যদি বলি যে দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে এখন সারা দুনিয়া তো এক একটা সময় এক একটা সংকট থাকে, সেটা চলছে। বাংলাদেশে একটা সংকটের মধ্যেই অলরেডি আছে, কারণ ইকোনমিক নানা সংকট ছিল। আমরা উত্তরণের পথে যাচ্ছিলাম, গণতন্ত্রের পথে যাত্রাও করতে যাচ্ছিলাম। তো সেইটা সাম্প্রতিক ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ, এবং যেটা পুরো মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে তার যে এফেক্ট, তাতে করে আরেক ধরনের আমরা ইকোনমিক সংকটের মধ্যে, বৈশ্বিক সংকটের দিকে যাচ্ছি। তার মধ্যে দেশের মধ্যেও সংকটে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে দেখেছেন যে আমরা কিছুটা সাশ্রয়ের ভূমিকা, দোকানপাট একটা লিমিটেড সময়, অফিস আদালত এগুলো করেছি। এটি একটা, তাহলে এটি একটা বড় সংকট আমাদের সামনে। আমি আরও অনেকের না যে আরও ছোট করে বলি, একটা ধরেন হামের টিকা নিয়ে একটা সংকট, আরেকটা হচ্ছে যে জ্বালানির সংকট। আমরা এই শহরে শুধুমাত্র দেখছি মোটরসাইকেলের লাইন, অমুক টমুক, এইটুকুই, কিন্তু এইটা অনেক সময় চোখে আসছে না যে আমাদের সেচে বড় সংকট হলে কৃষিতে সংকট পড়বে। ইতিমধ্যে মৎস্যজীবীরা ডিজেল সংকটের কারণে মৎস্য আহরণের মধ্যে বন্ধ হয়ে গেছে। তার মানে আরও যদি দ্রব্যমূল্য আরও বেড়ে যায়, তাহলে আমরা পুরো ইকোনমিতে একটা এফেক্ট পড়বে। অন্য অনেক কথাই গেলাম না। ঠিক এই সময় আবার হকার উচ্ছেদের একটা ঘটনাবলী দেখছি। তার মানে আমাদের সংসদ, তাতে এই ধরনের বিষয়গুলো আলোচনাটা যখন প্রাধান্য পাওয়ার কথা ছিল, প্রসঙ্গ করে দেখলাম গতকাল এই যে সরকারি চাকরির ক্ষেত্রে 32 বছর করা হয়েছে, এটা ভালো খবর, এটা অনেক দিনের ডিমান্ড, কিন্তু কর্মসংস্থান তো তৈরি করতে হবে বোঝার জন্য। আরও অনেক বলা যেত, আমি যাচ্ছি না, কিন্তু সেই আলোচনাটাই আমার বিবেচনায় জরুরি ভিত্তিতে করা প্রয়োজন ছিল। কিন্তু দেখবেন আলোচনাটা সেই জায়গাটা ছাপিয়েই আমরা যে আলোচনা আপনি শুরু করুন ওটা করতে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি খুব ছোট করেই প্রথম পর্বে এইটুকু বলতে চাই, আমার বিবেচনায় এইটা জটিলতা যে কারণে পাকানো দেখা যাচ্ছে, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না। কেন? আমার বিবেচনাটা এরকম, আমরা গণ অভ্যুত্থানের পরে অনেক দল একসাথে বসেছিলাম, কিন্তু এটা বসার সময় এক এক দলের এক এক মত তো থাকবেই, যার যার রাজনীতি, যার যার আইডিওলজি। এটাই আমরা আমাদের দিক থেকে বরাবরই বলে এসেছিলাম। ওই সময় যা বলেছি আজকে আমি সেই কথাই বলবো, নতুন কিছু বলার দরকার নেই। আমরা কিন্তু বলেছিলাম যে এইখানে আমরা যারা বসছি আমরাই কিন্তু সব না। 1, 2 নম্বর, এইটা কিন্তু শেষ বেলায় ডিসিশন নেবে সাধারণ মানুষ, দেশের জনগণ। তাইলে আমাকে সেইটার জন্য যেতে হবে, তার জন্য একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে।
তাহলে এইবার আসি, তাহলে কি আমরা একেবারে ওই আলোচনাকে নাকচ করব? নো, ওই আলোচনার গুরুত্ব অপরিসীম কোথায়? যে পয়েন্টগুলোকে আমরা শতভাগ একমত হয়েছিলাম, যেই ক্ষমতায় যাবে সে এটা বাস্তবায়ন করতেই তাকে হওয়ার নৈতিক দায়িত্ব তার রয়েছে। আমি একটু কথাটাকে অন্যভাবে বলি বোঝার জন্য, যেমন ধরেন আমরা তো এই সনদে স্বাক্ষর করিনি, কারণ আমাদের নানা দ্বিমত ছিল, বিশেষ করে তার পটভূমি, বাস্তবায়ন পদ্ধতি এবং যেভাবে এটাকে নিয়ে আসা হয়েছে তাতে আমাদের দ্বিমত ছিল, মানে শেষ বেলায় নোট অফ ডিসেন্ট বার্তা দিয়ে নানা কারণে। কিন্তু এই একটা ভোট নিয়ে আমরা বলেছিলাম যে এই গণভোট এখন অযৌক্তিক এবং এর আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন আছে, এইটাকে বাতিল করে আগান। কিন্তু গণভোট নিয়ে তো আমি আসছি, প্রচারণা চালানো হয়েছে। আমি আসছি মানে আমার এই কথার মধ্যেই উত্তর বোধ হয়ে আছে। আমি আসছি, তারপরও ধরেন যদি বামপন্থীরা ক্ষমতায় যেত তাহলে আমি কি করতাম? আমার বক্তব্য, বা যদি না ভোটও জিততো, এই যে ভোট আপনি যেটা বললেন, ধর না ভোট জিতে গেছে, তারপর আমার বক্তব্য একটু আগে যেটা বললাম, আমরা যেসব প্রশ্নের শতভাগ একমত হয়েছে এটা অবশ্যই বাস্তবায়ন করার দিকে যেতে হতো। তাহলে আপনি যদি নীতি প্রশ্নটা আনেন যে যে পয়েন্টগুলোতে আমরা একমত হয়েছে বাস্তবায়ন করব, তাহলে ওইটুক করে কি থামবো? না, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন দল, ধরুন আমরা ক্ষমতায় গেলে আমরা মৌলিক পরিবর্তন চাই, বিএনপি তার একটা আইডিওলজি আছে, অন্যদের আছে, তারা তখন সংসদে ওইটা মুভ করবে, মুভ করার পরে সেটা সংসদ গ্রহণ করবে কি করবে না, দেশবাসী গ্রহণ করবে কিনা তার প্রক্রিয়া হবে। যেমন আমি একটা ছোট উদাহরণ ওই ঐক্যমত্যের কমিশনে বলেছি, এই যে ধরুন আমাদের মূলনীতির উপরে যদি আঘাত করেন, যেই সরকার যান না কেন, আমরা এটা রাজপথে রুখে দাঁড়াবো, পার্লামেন্টে থাকলে ওইখানে রুখবো, নাহলে রাজপথে রুখবো জনগণকে নিয়ে। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। এখন পার্লামেন্টে নেই, রাজপথে করতে হবে। তার মানে তাহলেই প্রথম কাজ হচ্ছে যে আমরা যে পয়েন্টে 100% একমত হয়েছে এটা বাস্তবায়ন আমরা করার ক্ষেত্রে উদ্যোগী নিচ্ছি, মানে উদ্যোগী হচ্ছে কি হচ্ছে না, এইটাই দেখার ব্যাপার। এইবার আসি আপনি যেটা বলেছেন, গণভোট নিয়ে একটা তর্ক হয়েছে। আমি বললাম যে আমাদের পজিশন একরকম, এখন বিএনপির পজিশন দেখা যাচ্ছে একরকম, প্রচার একরকম করেছে আর একরকম, অন্যদের পজিশন আর একরকম। তাহলে সমাধান কি? আমার বিবেচনায় এই তর্কে না থেকে, কারণ আমি বলেছি যে দেশে কিন্তু বহু সমস্যা আছে, কারণ আমরা ওই কথাটা বলছি কেন, কতকগুলো বিষয় বাস্তবায়নের জন্যে। তা সেই বাস্তবায়ন এখন দেখেন যে তর্কটা শেষে এসে আমি যত সরলীকরণ করে বললাম, ওই সরলীকরণের জায়গায় নাই কেন, যে 4টা প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছিল, এই 4টা প্রশ্ন ঠিকমতো করবে কি করবে না। কিন্তু আমি একটু অনুরোধ করব, শেষ পয়েন্টটা আপনারা পড়ে দেখেন, 4 প্রশ্নে শেষে বলা আছে যারা ক্ষমতায় যাবে তারা যেভাবে তাদের ইস্তেহার বা কথাবার্তা করেছে সেই দল ওইভাবেই কিন্তু মুভ করবে। তার মানে এখানে তো অনেকগুলো জিনিস কিন্তু যথাযথ হয় না, যার জন্য আমরা বলেছিলাম যে এই গণভোট অপ্রয়োজনীয়। মানে ওই সময় গণভোট অবশ্যই লাগবে, সেটা আমরা সংবিধান আনার পরে। তা আমি মনে করি যে এই তর্কের অবসানের জন্যে কিন্তু বিএনপি ইতিমধ্যে যেটা করেছে সেটা একটু বলে নিতে হয়। যেমন পত্রপত্রিকার মাধ্যমে কতগুলো জায়গায় মনে হচ্ছে তারা সংযোজন করে উত্থাপন করবে, কতগুলো জায়গায় মনে হচ্ছে তারা ল্যাপস করে দিচ্ছে, কতগুলো জায়গায় বাতিল করছে। আমার বক্তব্য পরিষ্কার যে অধ্যাদেশ যেভাবে তৈরি হয়েছে, সব অধ্যাদেশ সবসময় গ্রহণ করতে হবে সেটা মনে করার কোনো কারণ নেই, কারণ সংসদ তারাই হচ্ছে আইন প্রণয়নের জায়গা এবং সময় নিয়ে কথাবার্তা বলে আরও আলাপ আলোচনা করে করতে হবে। কিন্তু বেসিক জায়গায় যেমন ধরেন গুমের বিষয় আছে, মানবাধিকারের বিষয় আছে, আমাদের বিচার বিভাগের নিয়োগের ব্যাপার আছে, আমাদের বিচার বিভাগের সচিবালয়ের ব্যাপার আছে, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা নিয়ে বিএনপিকে পরিষ্কার করা দরকার যে তারা যেভাবে করা হয়েছে ওইটাই কি সংকট মনে করছে এবং আরও কিভাবে আইনগত করে করবে কি করবে না। না হলে সে যে আলাপ আলোচনায় যে সংকট তৈরি করছে তাতে কিন্তু অনেকে আমার বিবেচনায় অহেতুক আলোচনার সুযোগ পেয়ে আমরা আসল জায়গার বাইরে অন্যদিকে চলে নতুন ধরনের সংকট তৈরির জায়গায় যাচ্ছে, যেটা আমার বিবেচনায় গণতন্ত্রের যাত্রাপথে আমাদের কাছে এই সংকট মোটেই কাম্য না। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব আখতারুজ্জামান, আপনার কাছে একটু আসতে চাই। এই যে দেশে তো আরো অনেক সংকট রয়েছে, সেই সংকটগুলো নিয়ে কথা না বলে আমরা কেন সংসদে জুলাই সনদ, গণভোট এবং অধ্যাদেশ বাতিল সুপারিশের প্রশ্ন নিয়ে কেন বারবার কথা বলছে? এছাড়াও তো অনেক সংকট রয়েছে, সেগুলো নিয়েও তো আমরা কথা বলতে পারতাম। ধন্যবাদ। আপনি সংকটের কথা বলছেন। একটি দেশের সংকট, একটি সমাজের সংকট, একটি ব্যক্তির সংকট কিন্তু এক নয়। দেশের সংকট যখন ব্যক্তির সংকট হয় তখন সেটা দেখার জন্য ব্যক্তিগতভাবে একজন দায়ী হয়, তাকে সংকটটা সমাধান করতে হয়। একটা সমাজ যখন সংকট দেখা দেয় তখন স্বাভাবিকভাবে সামাজিকভাবে যে নেতৃত্ব আছে সে সামাজিক নেতৃত্ব সংকটটা সমাধান করার চেষ্টা করে।
ঠিক আমি একই ধারাবাহিকতায় বলবো, রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোনো সংকট দেখা দেয় তাহলে সংকটটি সমাধান করার দায়িত্ব রাষ্ট্রীয় পর্যায়ে যারা নেতৃত্বে থাকে তাদের উপর। এটা তো আমার আপনার বিষয় না, এটা তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা তো রাজনৈতিক ফয়সালা হয়ে গেছে 12 ফেব্রুয়ারি। এই রাষ্ট্র কে চালাবে, কিভাবে চলবে, কেমনে চলবে, এই সিদ্ধান্ত জনগণ গত 12 ফেব্রুয়ারি দিয়ে দিয়েছে। এখন জনগণ যাদেরকে ভোট দিয়েছে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করার দরকার মনে করবে, সংকট উত্তরণ দরকার মনে তারাই করবে। যারা নির্বাচিত হয়েছে তারা হয়তো, যারা বেশিরভাগ সরকারের পক্ষে আছে তারা সরকারের কথা বলবে, ওই সংসদে যারা বিরোধী দল আছে তারা হয়তো এটা নিয়ে আপত্তি তুলতে পারে। কিন্তু এইটা নিয়ে তো আমাদের এখন আর আলোচনা করতে পারি, আমরা যে আপনার অনুষ্ঠানে আসছে আলোচনা করব, কথা বলতে পারি, কিন্তু সংকট নিরসনে আমরা সুপারিশ দিতে পারি। সংকট নিরসনে আমরা বিভিন্ন ধরনের সাজেশন বলেন বা আমাদের অ্যাডভাইস বলেন আমরা দিতে পারি, কিন্তু সেগুলা গ্রহণ করা হবে কি করা হবে না, সেগুলার সমাধান কিভাবে দিবে সেটা অবশ্যই নির্ভর করবে যিনি রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন বা যারা রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন, তারা তো সংকট সমাধান করবেন। আজকে আমরা সংসদ বানিয়ে দিয়েছি, এখন তো সিদ্ধান্ত হবে, কি বলে এটাকে, ওই সংসদে হবে, এবং সংসদের সিদ্ধান্ত আলোচনা হয়, কিন্তু সিদ্ধান্ত তো হয় ভোটে। এখানে তো ভোট যারা বেশি পাবে তারাই সিদ্ধান্ত তাদের দিবে। কে কত জ্ঞানী কথা বললাম, দার্শনিক কথা বললাম, সুন্দর কথা বললাম, জনপ্রিয় কথা বললাম, সেগুলোর তো কোনো সমস্যা নাই। মানে এই আলোচনার বাইরে তো আরো অনেক আলোচনা বাইরে আলোচনা যদি আমরা ধরতে যাই, আমরা এখন সবচাইতে একটি সংকটময় মুহূর্ত পার করছি জ্বালানি এবং হামের বিষয় নিয়ে। হাসপাতালগুলোতে হামের টিকা নেই পর্যাপ্ত, প্রতিদিনই আমাদের সন্তানরা মারা যাচ্ছে। সে বিষয় নিয়ে আসলে আমরা সরকারের কাছে জবাবদিহিতা না করে বা সরকারের কাছে জবাব না চেয়ে আমরা কেন জুলাই সনদ, গণভোট, অধ্যাদেশ বাতিল এসব বিষয় নিয়ে কেন প্রশ্ন করছি এবং উত্তপ্ত হচ্ছে কেন? উত্তপ্ত হওয়ার তো কোনো কারণ নাই। এখানে আমরা প্রশ্ন করেছি বলেই তো আলোচনাটা আসছে, বলে তো আজকে কথাগুলো আসছে। এখানে জ্বালানি তেলের সংকটের জন্য সরকার তো আমাদেরকে ডাকতে হবে। আমরা তো বলেছি হামের সমস্যা সমাধানের জন্য সরকার আমাদের ডাকতে হবে। আমরা এখানে যেটা বলেছি যে এই জুলাই সনদের সমাধানটা আগে করতে হবে। কাকতালীয়ভাবে আজকে অবস্থানটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। জুলাই সনদের সমাধান গতকালকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সলভ করে ফেলেছেন। জুলাই সনদের প্রতিটি পয়েন্টের ব্যাপারে সে তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে হাত থাপিয়ে তাকে পূর্ণ সমর্থন দিয়েছে। সে জুলাই সনদ গণ, গণভোটের সিদ্ধান্ত গণ, এটা সমাধান হয়ে গেছে। এটা নিয়ে আর এখন সংসদে কিছু করার নেই, রাষ্ট্রপতি কিছু করার নেই, কারণ সরকার হুবহু সবগুলো মেনে নিয়েছে এবং বলেছে তারা ধাপে ধাপে সেগুলা বাস্তবায়িত করবে। প্রিন্স ভাইও যদি আপনি কালকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়ে থাকেন, এমনকি সংবিধানের যেখানে যেখানে সংশোধন করার দরকার তারা বলছে সেখানে করবে। তারপরে তারা বলেছে যদি আরো কিছু করতে চান আলোচনায় বসবো, এবং সেখানে একটা কমিটি করে দিয়ে বলছে, এবং সেখানে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসার একটা পরিবেশ সৃষ্টি করে বলে সরকার বলে ফেলেছে। কারণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি যে কথাটা বললেন, আপনি যদি সংসদ মানেন তাহলে সংসদ যে সিদ্ধান্ত নেয় সেটাকে মানতে হবে। আর যদি মনে করি আমরা, বা প্রিন্স ভাই যেটা বলছেন, বা আমাদের আলোচনা করা, হ্যাঁ আমরা আলোচনা করব, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমরা বলবো। বহু মত মানেই বহু আলোচনা, বহু আলোচনা মানে বহুবিধ সমস্যার সমাধান, বহুবিধ সমাধান আসতে পারে। এটা একজন ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকতে পারে না, এই আলোচনা চলতে পারে। আজকে আপনি যেটা বলছেন তেলের যে সংকটটা, তেলের সংকটটা তো তেলের চাহিদা ভার্সেস মজুদের জন্য নয়। সরকার বারবার বলছে তেলে পর্যাপ্ত মজুদ আছে।
জি, আমি আসবো কিন্তু আপনাকে সমস্যাটা এই হচ্ছে বিষয়ে- এখানে এই বিষয় নিয়ে আমি সেখানে আপনার সমস্যা কাছে হচ্ছে আরেকবার ব্যবস্থাপনায়, সে ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হচ্ছে। জি, আমি ফিরবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে আরো একবার। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। জনাব মঞ্জুরুল আলম পান্না, আপনাকে প্রশ্ন করতে চাই, আসলে কি হচ্ছে সংসদে? সংসদে যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। এমনটা তো হবার কথা ছিল না। সংসদ থেকে ওয়াকআউট হচ্ছে, রাজপথে আন্দোলন হচ্ছে, এমনটা কি হবার কথা ছিল? যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে আমি মনে করি। প্রথমত হচ্ছে জুলাই সনদ কেন এইভাবে, মানে কি বলে, আইনি জুলাই সনদটা কি, মানে সবাই বসে ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হয়েছে, সেখানে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। তাহলে যেগুলো কমন পড়েছে এগুলো তো কমন আনকমনের বিষয়। ওই যে আমরা ছোটোবেলায় পড়েছি না, লসাগু গসাগু, কমন আনকমন। তো সবাই মিলে যেগুলো ওই একমত হয়েছে, প্রিন্স ভাইরা সেখানে ছিলেন, তো সেটা হবে। আর যেটা হয়নি সেটা তো সরকারি দল হিসেবে গায়ের জোরে হোক বা বৈধভাবে হোক, আইনগতভাবে হোক, তারা মানবে। এটা আমাদের অস্থি মজ্জায় এগুলো মিশে গেছে, খুব স্বাভাবিক। কিন্তু জামাত এনসিপি যে প্রক্রিয়ায় জুলাই সনদ মানার কথা বলছে, সেটি তো তারা তো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে, তারা তো নিজেরাও ফ্যাসিজমের আচরণ করছে, তাই না? আপনি যেটা বলছেন, আমি এসে যেটা শুনছিলাম, এই যে প্রায় তো 2 মাস হতে চললো সংসদের এই বয়স। সরকারের 18 বয়সও ফেব্রুয়ারি প্রায় 2 মাসের ফেব্রুয়ারি কাছাকাছি। যদি প্রথম সংসদ বসে থাকে, তাহলে আজকে 6 তারিখ, মানে 1.5 মাসের কিছু বেশি। আপনি আমাকে বলেন তো, যে জনগুরুত্ব সম্পন্ন ইস্যু নিয়ে কতক্ষণ, কয় মিনিট আলোচনা হয়েছে, কয় মিনিট? এবং বিরোধী দলের দায়িত্ব কি? জামাত তো এখন ইতিহাসের প্রধান বিরোধী দল, হ্যাঁ, সাথে এনসিপিকে নিয়ে। তারা জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কয়টি নোটিশ এনেছে, কয়টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে? আপনি যে বলেন যে সারা দেশে এখন যে হামের প্রাদুর্ভাব চলছে, এখনো পর্যন্ত 1/2 শতাধিক শিশু নিহত হয়েছে, অসংখ্য শিশু যন্ত্রণায় ছটফট করছে, তাদের নিয়ে আলোচনা হয়েছে। এই যে জ্বালানির সংকটে, মানে বৈশ্বিক প্রভাবের বাইরে তো বাংলাদেশ থাকতে পারে না। বাংলাদেশ বিশ্বের 1 নম্বর দেশ হতে পারে জ্বালানির শূন্যতার জায়গা থেকে, এরকম দাবি করা হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট বা টেলিগ্রাফ, ব্রিটেনের যে গণমাধ্যম। আমি যদিও সেটির সঙ্গে একমত নই, কিন্তু সংকট তো দেখা দিয়েছে এবং এই সংকট তীব্র হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আক্তার ভাই বলছিলেন, আমি শুনছিলাম যে আমাদেরকে ডাকতে হবে। তো কেন ডাকতে হবে? আমি মনে করি সবাইকে ডাকতে হবে, মানে সরকারকে সবাইকে নিয়ে বসতে হবে, স্পেশালি যারা এক্সপার্ট আছেন, জ্বালানি বিশেষজ্ঞ আছেন, অর্থনীতিবিদ আছেন, তাদেরকে নিয়ে বসতে হবে। এর পাশাপাশি সব দলকে, শুধু সংসদীয় দলের প্রতিনিধিত্ব যারা করছেন তারা নয়, এর বাইরে সিপিবি আছে, অন্যান্য দল আছে, তাদেরকে নিয়ে বসতে হবে। এটা তো জাতীয় সংকট, মানে বৈশ্বিক সংকট, মানে অন্য জায়গা থেকে। এখন তো আমাদের এটা জাতীয় গুরুত্বপূর্ণ সংকট জ্বালানি, সেখানে অবশ্যই সরকারকে সবাইকে নিয়ে বসতে হবে। এখনও আমরা দেখিনি কোনো এক্সপার্টকেও ডাকা হয়নি, দল তো দূরের কথা। কিন্তু আক্তার ভাই বলছেন আমাদের ডাকতে হবে। তো কেন? জুলাই সনদ নিয়ে তো আপনাদের ডাকিনি। সংসদে জুলাই সনদ কীভাবে কার্যকর হবে সেটা নিয়ে তো বিএনপি ডাকেনি, তাহলে ওনটা কেন সেই বিষয় নিয়ে কথা বলছেন? তাহলে আসলে এই জুলাই সনদের সম্পূর্ণটাই ছিল ডে 1 থেকে আমি বলে আসছি। দেখুন, ছোটোখাটোভাবে বিভিন্ন জায়গায় তো কথা বলি, একেবারে প্রতারণা। এই জুলাই সনদের নামে যে ঐকমত্য কমিশন হয়েছিল, আরও যা যা হয়েছে, স্রেফ মানুষের সঙ্গে প্রতারণা, আর কিছু নয়। জুলাই সনদ করার জন্য যে ঐকমত্য কমিশন থেকে শুরু করে যে মিটিং সিটিং, আমি এর আগেও আপনার এখানে সম্ভবত বলেছি, এগুলো স্রেফ টাইম পাস করার জন্য, নির্বাচন বিলম্বিত করার জন্য। এবং জুলাই সনদে কি আছে? অবশ্যই ভালো দিক আছে, অবশ্যই ভালো দিক আছে, কিন্তু সেখানে আরও অনেক বিতর্কিত দিকও আছে। এখন বিষয় হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য তো আপনার সংবিধান সংস্কার পরিষদ দরকার হয় না। সংবিধান সংশোধনের জন্য, সংস্কারের জন্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে জনগণের মতামত প্রতিফলন হয়, এমন জায়গা থেকে আলোচনা হতে পারে। কিন্তু এই যে একটা অসাংবিধানিক উপায়ে জুলাই সনদের মাধ্যমে সেটা আমাকে করতে হবে কেন? এবং আমি বলছিলাম প্রতারণা। দেখুন, জুলাই সনদের যে ভালো দিকগুলো আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন, উচ্চকক্ষ তৈরি করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা, এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, অবশ্যই এগুলো ভালো দিক। কিন্তু আপনি আমাকে দেখান যে আমি যে বারবার বলছি যে প্রতারণা, এখনও যেটা হচ্ছে সেটাও প্রতারণা। এই যে আন্দোলনের নামে যা হচ্ছে, জামাত এনসিপি যা করছে, রাজপথ উত্তপ্ত করছে, 1.5 মাস কেবলমাত্র এই সরকারের বয়স,
অবশ্যই আমরা চাপে রাখবো, কিন্তু সুশীল সমাজে প্রতিনিধিত্বের নাম করে যখন বলা হয় যে আগের যে শক্তিশালী সরকার আওয়ামী লীগ, এত শক্তিশালী সরকার ছিল, সেই সরকারকে আমরা ফেলে দিয়েছি, বা জনগণ, সবসময় জনগণের দোহাই দিয়ে সব শব্দ প্রয়োগ করা হয়, জনগণ ফেলে দিয়েছে, এই সরকারকে ফেলে দিতে সময় লাগবে না, এগুলো বলেছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। আমি একটু বলি, এত শক্তিশালী সরকারকে যখন হটানো গিয়েছে, এই সরকারকেও হটানো সম্ভব। মানে 1.5 মাসের একটি সরকারকে এখনই কেন হটানোর কথা বলছেন? তার কারণ ডিপ স্টেটের খেলা এখনো থামেনি। ডিপ স্টেটের পরিকল্পনা ছিল একটা বিশেষ শক্তিকে এবার ক্ষমতা নিয়ে আসা। আওয়ামী লীগ সরকারের যে অপকর্ম, দুর্নীতি, টাকা পাচার, আরও যেসব নানান ধরনের অপকর্ম আছে, সেগুলোর বিরুদ্ধে তো আমরা কথা বলেছি, এখনও বলছি, জায়েজ তো করতে চাই না। কিন্তু আওয়ামী লীগকে যেভাবে হটানো হয়েছিল রাজপথে, এর মধ্যে এখানে যারা উপস্থিত আছে আমরা, তাদের মধ্যে অনেকেই ছিলেন, প্রিন্স ভাইরাও ছিলেন, সাংবাদিকতার জায়গা থেকে মানে আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমিও ছিলাম। কিন্তু বিষয় হচ্ছে, আমরা তো এই ডিপ স্টেটের খেলা তখন বুঝতে পারিনি, এই ডিপ স্টেটের হয়েও নিশ্চয়ই আমরা নামিনি। যারা নেমেছে তাদেরকে আমরা চিনতে পারিনি। এখন সেটা ওপেন সিক্রেট। বলছে না যে আমরা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছি, বলছে না যে আমরা অমুক জায়গায় অমুক এসআইকে হত্যা করেছি, বলছে না যে আমরা অমুক অমুক থানায় আগুন ধরে দিয়েছি। দেখুন, এগুলো চর্বিতে চর্বণ, আমি যে কথাগুলো এই মুহূর্তে বলছি, তারপরে প্রসঙ্গক্রমে আসছে। তার মানে কি, এখানে অঢেল টাকার খেলা হয়েছে, ডিপ স্টেট টাকা দিয়েছে তাদের। চলুন, ডিপ স্টেট যে সবসময় যে সব জায়গায় সফল হবে এমন কোনো কথা নেই, আবার সফল না হলে তারা ওই খেলা থামিয়ে দেয়, তাও নয়, খেলা চলছে। ওই যে এখন টার্গেট হচ্ছে এই সরকারকে ফেলে দিয়ে। হ্যাঁ, এখন আসলে কারা খেলছে? যারা খেলছিলেন, যারা ভয়ঙ্কর একটা দুর্ধর্ষ বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে হটিয়েছে, তারাই খেলছে। মানে 5 আগস্টের আগে ডিপ স্টেটের খেলা অবশ্যই। প্রিন্স ভাই বারবার একটা কথা বলতেন, উনি সামনে আছেন, আমি তার সামনে মানে ওনাকে কোট করি, যে ন্যূনতম একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই, ন্যূনতম। তার মানে উনি কি বলছেন, উনি বোঝাতে চাচ্ছেন এটাই যে খুব ভালো নির্বাচন দরকার নাই, আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দরকার। ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন, অন্তত সেই শাসনের জায়গা থেকে, এইভাবে হয়তো বিস্তারিত প্রিন্স ভাই বলেনি, আমি সরি, আমি তার অনুমতি ছাড়াই এখন তার ভিতরকার কথা আমি বলছি, আমার সাথে অফ দ্য রেকর্ড তার যেসব কথাবার্তা হয়েছিল 1 to 1, কিন্তু প্রকাশ্য উনি বলছেন যে ন্যূনতম একটা নির্বাচন চাই, সেই নির্বাচনের মাধ্যমে অন্তত অন্য কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক, রাজনৈতিক দলের হাতে ক্ষমতায় যাক, কিন্তু যে জঙ্গি শাসন চলছে, সেই জঙ্গি শাসন থেকে অন্তত আমাদের পরিত্রাণ দরকার। অর্থাৎ সেই জঙ্গি শাসনটা চাপিয়ে দিয়েছিল ডিপ স্টেট। সেই ডিপ স্টেটের খেলা তো এখন শেষ হয়নি। নইলে আপনি বলুন যে সংসদে এখনো পর্যন্ত আমাদের জাতীয় ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, কি আছে জুলাই সনদের মধ্যে? আপনি আলাদাভাবে বলুন না যে আমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চাই, আমার নির্বাহী বিভাগ থেকে কি বলে এটাকে, বিচার বিভাগ পৃথকীকরণ চাই, আমার এটা চাই, ওটা চাই। আসুন সেটা নিয়ে ডিবেট হোক, আপনারা সেমিনার করুন, সিম্পোজিয়াম করুন, রাজপথে আন্দোলন মানে নিয়মতান্ত্রিক আন্দোলন করুন। কিন্তু এই যে ফেলে দেব, উড়িয়ে দেব, গুড়িয়ে দেব, এইগুলো তো আমরা শুনছি সেই দেওয়ান থেকে 5 আগস্ট থেকে। এবং 5 আগস্টের আগে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের স্লোগান দেওয়া হতো, আমি তো ছিলাম সেখানে। 2 আগস্ট, 3 আগস্ট, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা জীবন, সেখানে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে, মুক্তিযুদ্ধভিত্তিক গান চালানো হচ্ছে। আমরা তো হিপনোটাইজড হয়ে পড়েছিলাম, বলতে তো সমস্যা নেই। আমরা ভেবেছিলাম এই তরুণদের নেতৃত্বে, এই তো আমাদের মানে আসল তরুণ, আমাদের এই তরুণদেরকে তো আমরা চাই। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি, এরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে, এরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে। বলতে চাচ্ছেন যে আপনি ধোঁকার শিকার হয়েছেন? আমি না, 18 কোটি মানুষ ধোঁকার শিকার হয়েছে। আমার নিজে একটা পডকাস্ট আছে, তো ওইখানে দেখবেন যে আমি আগস্টের আন্দোলনের পরে 2 মাস, সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে, একটা হেডলাইন দিয়ে নিজে একটি কন্টেন্ট তৈরি করেছিলাম, প্রতারণার বিপ্লব। বিপ্লব তো এই আন্দোলন নয়, বিপ্লবের ধারে কাছে নয়। বিপ্লব যে আলাদা একটা চরিত্র আছে, এটা বিপ্লব শব্দের অর্থ বোঝে, এটাকে বলে বিপ্লব। এটা প্রতারণার বিপ্লব, এবং আমার শিরোনামটা ছিল প্রতারণা বিপ্লব। অতএব এখনও সেই খেলা চলছে, সেই খেলার অংশ হয়ে এই যে কথিত রাজনৈতিক দলগুলো তারা এজেন্ডা বাস্তবায়ন করছে। ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে। জনাব রুহিন হাসান প্রিন্স, আসতে চাই আপনার কাছে। মঞ্জুরুল আলম পান্না ভাই যেটা বলছেন, ডিপ স্টেটের কথা বলছিলেন, এই যে রাজপথে বিরোধী দল বিক্ষোভ করছেন, আন্দোলনও করেছেন, এতে করে ডিপ স্টেট আরও সুযোগ পেয়ে যাচ্ছে কিনা, বা ডিপ স্টেটের খেলা আরও বেড়ে যাবে কিনা?
না, একটু খেয়াল করেন, পান্না ভাই সংসদ নিয়ে যে কথাটা বললেন, আমি সূচনা পর্বই কথাই বলেছি যে এখন এই পার্লামেন্টে এই আলোচনাগুলো নাই, এটা অপ্রয়োজনীয়। এবং আমাদের সনদ মিন্স হচ্ছে যে পয়েন্টগুলোতে 100% একমত হয়েছি, আমাদেরও দায়িত্ব, আমরাই সব অন্য পলিটিক্যাল পার্টি জনগণ আছে, কিন্তু যেই ক্ষমতায় যায় ওইগুলো বাস্তবায়ন করা প্রথম কাজ, অন্য বিষয় নিয়ে আলোচনা। তাহলে এইটাই যদি কাট অফ পয়েন্ট, এইটাই হওয়া উচিত। এবং আমি আখতারুজ্জামান ভাইয়ের ওই কথাটাকে আমি পজিটিভ হিসাবেই বলতে চাই যে উনি কিন্তু বলছেন যে সংসদের কাছে গেছে, এখন ওই আলোচনা করে সমাধান হবে। তাহলে ওইটাকে নিয়ে অন্য কিছু যদি কেউ করতে চায়, তাহলে তো এইবার প্রশ্ন আসে আপনি যে প্রশ্নটা তুলেছেন। এইবার আসি, দেখেন আমাদের দেশ শুধু না, দুনিয়াতে কিন্তু এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটে এবং আমরা দেখছি পৃথিবীর অন্য দেশগুলোতেও ডিপ স্টেটের খেলাটা এখন প্রচলিত কথা। আমরা যেটা বলি এটা সাম্রাজ্যবাদ নানা ধরনের যে খেলা খেলে, অদৃশ্য ক্ষমতার একটি তার ধারণা, তার কাজটা এটা আধিপত্য বিস্তারের জন্য এটা করবেই। বাংলাদেশে বরঞ্চ এই আলোচনা রিসেন্টলি আরও সামনে আসছে, যেটাকে আমি প্রাসঙ্গিক মনে করি। সেটা হচ্ছে কি, আপনি 1/11 বহুল আলোচিত, ওই যে আইডিয়াটা ছিল তার একটা প্রধান বিষয় হচ্ছে বিরাজনীতিকরণ এবং অনির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকে, তার উপরে ওই যে ডিপ স্টেট নামে যারা আছে তারা ক্ষমতা কিন্তু আরও বেশি কুক্ষিগত করে নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ওই ধারা এখনও শেষ হয়েছে আমরা তা মনে করি না। যার জন্য আপনি খেয়াল করবেন এই কথাটা আরও সামনে কে আনলো, আমরা কিন্তু আগে আনি নাই। আমি আমার কথা বলছি, আনলো কিন্তু ইউনূস সরকার একজন উপদেষ্টা। সাথে সাথে যে কথাটা বলেছি এবং এখন আজকেও সেই কথা বলি, দুইটা জিনিস ইউনূস সাহেবকে পরিষ্কার করতে হবে। তার একজন উপদেষ্টা বলল ডিপ স্টেট তাদের কাছে নাকি কি কি চেয়েছিল, তাহলে কি কি চেয়েছিল সেটা আমরা জনগণ জানতে চাই। 29 সাল পর্যন্ত তাদের ক্ষমতা, শুধু ক্ষমতা না, স্ট্র্যাটেজিও দেশের জন্য আরো কি কি চায়, এই যে বন্দর চাই কিনা, করিডোর চাই কিনা, এরকম মানে আরো কিছু চাই কিনা, এটা কি ইউনূস সাহেবকে নিশ্চিত করতে হবে। ইউনূস সাহেবের থেকে ছাড় পাবে না। আরেকটা হচ্ছে ওই যে ক্ষমতায় এই যে কারা চেয়েছিল, তার মধ্যে দেশীয় কারা, বিদেশি কারা। তাহলে এইটা দরকার কেন? কারণ আমরা তো ভাই ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটতে চাই। পান্নাই যেটা বলছেন কারেক্টলি বলেছেন, আমরা কিন্তু এখন শুধু না, এটা ওপেন, আমি আবার কোট করি, আপনার এইখানে না হোক বাংলাদেশে এটা শতবার বলেছি এই 18 মাসে। সেটা হচ্ছে দ্বিতীয়বার যখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গেলাম, সেটা হচ্ছে উনি আগস্টে দায়িত্ব নিলেন, সেপ্টেম্বর অক্টোবরের যদি তারিখ ভুল নয় 5 তারিখ বা 8 তারিখ আমাদের লিখিত বক্তব্য আছে, দেখবেন বাম জোটের। আমরা বলছিলাম সংস্কার নামে অন্য কাজ আপনার না, আপনার একটাই কাজ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে দ্রুততম সময় নির্বাচন দিন। অন রেকর্ড 24 সালের অক্টোবরে বলা। এবং আমরা বলেছি যত দেরি হবে ততই সংকট হবে। এবং একটা কথা আবার রিপিট করতে, ওই দিন আমরা কোশ্চেন করেছিলাম যে সংবিধান আপনি সংস্কারের নামে একটা করছেন, আরও অনেক কিছু দরকার ছিল, সে আলোচনায় গেলাম না, কিন্তু এমন লোককে কেন দায়িত্ব দিলেন যিনি সংবিধান পুনর্লেখন করতে চায়, নতুন সংকট তৈরি করবে। উনি কিন্তু এই কথা বলেছিলেন, আমি রিপিট করছি এই জন্য সংসদকে জানানোর জন্য, যে উনি কিন্তু বলেছিলেন যে না ঠিক আছে, যার যার কথা বলতে দেন, যে ব্যাপারে শতভাগ একমত হবে সেটা গ্রহণ করব, 19-20 হলে আলোচনা করে দেখার চেষ্টা করব, হলে হবে না হলে না হবে। তো এই কথাটুকু তো এখন সংসদ যদি এই কাজটা করে তাহলে বেস্ট। এখানে শুনলাম গতকাল আমাদের সরকারি দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, আমি পুরোটা শুনিনি, তবে আমি ধারণা করি কারণ যেহেতু ঐকমত্য কমিশন আলোচনা করেছিলাম, তাতে 2টা পয়েন্ট বিএনপির হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক দিন। একটা হচ্ছে শতভাগ যে পয়েন্টে একমত হয়েছে, আমি শতভাগ একমত মানে নোট অফ ডিসেন্ট, তারা তো এটা না করার কোনো কারণ নাই, যদি না করে আমরা সবাই প্রতিবাদ করব, পরিষ্কার কথা। এবং তার বাইরে 2-1টা যদি করে, আমি একটা উদাহরণ দিই, ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তো পান্না ভাই মনে করছেন কারেক্ট, বিএনপি মনে করছে, কিন্তু আমাদের পরিষ্কার বলা ছিল যে আমরা এই মুহূর্তে এটাকে প্রয়োজন মনে করছি না, আমরা এটা জনগণের কাছে যাব, বলবো যে এটা করাটা ঠিক না। তারপরে যদি এখন পার্লামেন্ট করে সেটা অন্য আলোচনা। উদাহরণ দিলাম, ধরুন আমাদের এইখানে অনেক কিছু আছে যে আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের অনেক স্মারক চিহ্ন যেভাবে চিহ্নিত করা আছে, সেইটাকে বাতিল করার জায়গায় যদি যায় অনেকে, আমরা সেটা জনগণের কাছে যাব। সুতরাং এইটা নিয়ে আজকে যদি কেউ, আমরা এই সংসদের যতটুকু আছে এই গণতন্ত্রের পথে যাত্রা, আবার বলি, এবং ন্যূনতম কথাটা খুবই কারেক্টলি আমরা বলেছি, এটা ন্যূনতম। এত ভালো তো নির্বাচন হয়নি, এখন এই দেখেন সরকারি দল বিরোধী দলই বলে, আর নির্বাচন ব্যবস্থা সংস্কার না করেই নির্বাচনে গেছি। কিন্তু আমরা ওই কোশ্চেনের থেকে আমরা ইন্টারেস্টেডের জায়গা হচ্ছে এই যে গণতন্ত্রের পথে হাঁটার যাত্রাটা যাতে ভালোভাবে হয়, যাতে করে অন্য কেউ, ওই যে ডিপ স্টেট শব্দটা প্রচলিত বলে কোট আনকোটে বললাম, অন্য কেউ যাতে বিরাজনীতিকরণ বা অন্য কোনো সুযোগ নিয়ে আমাদেরকে আরেকটা নতুন সংকটে না ফেলতে পারে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনি যেটা বলছেন যে দুটি বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জবাবদিহিতা চান,
তাকে আসলে জবাবদিহিতার আওতায় আনা যাবে কিনা এখন? আচ্ছা, আরেকটা বলি না, আমি দুটি বিষয় না, আরো অনেক বিষয় চাই। আমি বললাম যে ওই ডিপ স্টেটের কথা যে বলেছে, তখনই বলেছিলাম এই বিষয়ে দুইটা কোশ্চেন ইউনূস সাহেবকে বলতে হবে যে ডিপ স্টেট কি কি চেয়েছিল আমাদের কাছে, আরেকটা হচ্ছে কারা কারা জড়িত ছিল। আমরা এখন না, ওনার সামনেও বলেছিলাম, একাধিকবার বলেছি যে 1 বছর যখন তিনি করলেন, আমরা বললাম শ্বেতপত্র প্রকাশ করেন। আর বিদায় নেওয়ার পরে বলেছি, আজকেও দাবি করি, এই দীর্ঘ সময় তিনি যে ছিলেন, তিনি এবং তিনি বলতেই তো পুরো সরকার যারা ছিল, পুরো একটা শ্বেতপত্র প্রকাশ হওয়া দরকার। ওনার সম্পর্কে বক্তব্য আছে, মানে যে এবং যখন সেটা ওই ডিপ সময় স্টেটের খেলা চলছিল তখন আমি ডিপ স্টেটের বাইরে এবার আসছি। আপনারা আজ করতে পেরেছিলেন কিনা যে ডিপ স্টেট বলতে কিছু আছে? সেটা যদি বলেন, ওটা বরাবরই, এটা কমিউনিস্টদের নতুন করে এটা করার ব্যাপার নেই। আমাদের গণতন্ত্র, ধরেন এই কথাটা কেন বলি সেটাও বলে দিই আপনার কথা, যেহেতু আপনি বললেন। আমাদের প্রথম বক্তব্য, এটা হয়তো অনেকে বুঝতে পারে না, কিন্তু শব্দটা বলি, যে শ্রেণীবিভক্ত সমাজে আপনি দ্রুত একটা স্মুথ গণতন্ত্র পাবেন না। এইখানে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের খেলা চলতে থাকবে। তাকে প্রতিহত করেই আমাদেরকে কি গণতন্ত্রের পথে আগাইতে যাইতে হবে। ওইটারই নাম হচ্ছে ডিপ স্টেটের জায়গাটা অলওয়েজ থাকে। সেই জায়গায় যদি আমরা জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ওই খেলাকে প্রতিহত করে আগাতে পারবো। না হলে এইটা দেখবেন টাইম টু টাইম যাবে। আমি এক্ষেত্রে খালি এইটা বলি, ইউনূস সাহেবের বিষয়ে পরিষ্কার বক্তব্য। উনি ক্ষমতায় আসার পরে নিজে দেখেন অনেক নিজের প্রতিষ্ঠান যেভাবে উনি করে নিলেন, আমরা বলেছি এই ব্যাপারে তো ওনাকেই জবাবদিহি করতে হবে। এখন সরকারেরই উচিত যে ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা, এবং এই ব্যাপারে উনি, কারণ কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না, সুতরাং জবাবদিহিতা করা এবং উনার সরকারের সময় কি কি ঘটেছে না ঘটেছে শ্বেতপত্র প্রকাশ করা। এবং উনি যদি ভালো কাজ করে, ওনাকে আরেকবার অভিনন্দন পাত্তা দেন। আপনার তো, আমাদের সরকার তো তাকে আরেকটা নোবেল প্রাইজ দিতে পারবে না, কিন্তু অভিনন্দন পাত্তা দিকে আমার আপত্তি নেই। কিন্তু যদি ঠিক না করে, তাহলে তাকে তো অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে। অনেক স্বপ্ন নিয়ে তো জুলাই আমাদের সামনে এসেছিল। জুলাইয়ের স্বপ্ন তাহলে কি হারিয়ে যাবে বা হারিয়ে যাবে না? কথাই বলি যে না, হারিয়ে যাওয়ার আমি কারণ দেখি না। কেন কি এখন জুলাই, এই কথাটা আগে ইচ্ছা করে আমি না উত্তর দেবার আসলে, জুলাই স্বপ্ন তো ভাই একক কোনো স্বপ্ন বললে ভুল করবেন। কারণ ধরেন আপনি ছিলেন, আমি ছিলাম, আমরা এখানে সবাই ছিলাম। কারণ আমি তো একটা সাম্যবাদের মানে সমাজতান্ত্রিক স্বপ্ন দেখি, যে এখন গণতন্ত্র নিরঙ্কুশ করে ওই পথে আগাবো। তা আমি বলি সবটা একমত হবে না, কিন্তু দুইটা প্রশ্ন আমি গুরুত্ব দিতে চাই। যেটা হচ্ছে, আমি বলি যে যারা এখানে ছিল সামনের কাতারে, পরে এটা প্রমাণিত হয়েছে যে তারা আসলে গুপ্ত বিভিন্ন দলের সাথে ছিল, তাদের নানা ধরনের ঘটনা ছিল। কিন্তু তার থেকে আমি জোর দিই যে লক্ষ লক্ষ মানুষ, তরুণ, সাধারণ মানুষ, বৃদ্ধ থেকে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল। তাদের অন্ততপক্ষে দুইটা স্বপ্ন, একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আর একটা ছিল বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। এই স্বপ্ন কখনো নষ্ট হবে না। এইটাকেই আমরা ভিত্তি ধরে আমাদের সংগ্রাম যদি অব্যাহত রাখতে পারি, তাহলে এই মূল চেতনা কখনোই নষ্ট হবে না। ধন্যবাদ আপনাকে। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, আপনার কাছে একটু আসতে চাই। এই যে সংসদ অধিবেশনের দ্বিমত এবং মতবিভেদ তৈরি হচ্ছে, জুলাইয়ের স্বপ্ন কি তাহলে মানে অধরাই থেকে যাবে? দেখেন, জুলাই স্বপ্নটা তো 5ই আগস্ট সকাল 11:30 বাস্তবায়িত হয়ে গেছে, শতভাগ বাস্তবায়িত হয়ে গেছে। জুলাই বিপ্লবটাই ছিল, মানে স্বপ্ন কি একটাই ছিল যে এই সরকারকে, স্বপ্ন তো উনি বললেন না কত ধরনের স্বপ্ন আছে, তো হাজার হাজার স্বপ্ন নিয়ে আপনি কোথায় বসে থাকবেন? মূল স্বপ্ন তো একটাই ছিল, কর্তৃত্ববাদী সরকারের অবসান। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে আমাদের 11:30 সময়। এখন প্রশ্ন হচ্ছে, যেটা পান্না ভাই বললেন, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান না, বা উনি যেটা বললেন যে ন্যূনতম নির্বাচন বা ইউনূস সাহেব জবাব দিতে হবে। আমার বিনীত প্রশ্ন, ইউনূসকে আপনারা সবাই মেনে নিলেন কেন? 5ই আগস্ট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা চলে গেছে। কেন চলে গেছে? এই ছাত্র জনতার আন্দোলনের মুখে। সেটা আপনি পছন্দ করেন আর না করেন, শেখ হাসিনা তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তো এই বাধ্যর পরে আপনি আজকে ডিপ স্টেট বলছেন। আগে আমরা বলতাম দেশীয় বা আন্তর্জাতিক চক্রান্ত বা ষড়যন্ত্র, এই শব্দটা ছিল আগে প্রচলিত। যখন মার্শাল ল আসতো তখন বলতো দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল এটা, এখন ডিপ স্টেট বলা হচ্ছে। তাহলে আপনি এই সমাধানটা তো আমাদের 5ই জুলাই করা দরকার ছিল সব রাজনীতিবিদদেরকে, যে ক্ষমতায় কে বসবে। এখন ডাক্তার ইউনূস সাহেবকে আপনারা সংবিধানের আওতায় ক্ষমতায় বসিয়ে দিলেন। কোন সংবিধানে? যে সংবিধানে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। আমি এখনো বলছি, যেই সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তাহলে আপনি 5ই জুলাই বা 8ই জুলাই আনলেন কেন?
আপনি বলছেন ডক্ট্রিন অফ নেসেসিটি, তো ডক্ট্রিন অফ নেসেসিটি কি ইউনুস? ডক্ট্রিন অফ নেসেসিটি প্রিন্স হলো না কেন? সে তো রাজনৈতিক দলে একজন, সে কেন হলো না? প্রিন্স ভবনের সাথে ডিপ স্টেটের প্রতিনিধি না। তাহলে আমরা ডিপ স্টেটের পক্ষে সবাই না, না হলে আমরা কেউ বুঝে কেউ না বুঝে, না সবাই তো না। না হলে কেন বললাম না? সেখানে সজীব বলতেছে যে আমাকে ডাকা হয়েছে গণভবনে যাইতে, শফিকুর রহমান বলতেছে না তুমি আমার অফিসে আসো, এপিপি নাকি কি অফিসে। সেই শফিকুর রহমান ডেলি বাকবাকুম করতো, আপনার সঙ্গে আমাদের কথা হয়েছে, অনেকবার বলেছে, এই রিয়াজ রহমানকে নিয়ে কথা বলেছে আপনার এখানে। প্রশ্নটা হয়েছে তাহলে 5ই আগস্ট কি হলো? 5ই আগস্টে তো কিছু একটা ঘটেছে। সেই ঘটনার কখন শুরু হয়েছে? যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। পালিয়ে গেছেন না নিজ ইচ্ছে গেছেন সেইটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না এখনো, কিন্তু বাস্তবতা উনি চলে গেছেন। চলে যাওয়ার পরে সেনা প্রধান এসে বললেন যে আমি দেশটা নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা কি প্রশ্ন করেছি আপনি নিয়ন্ত্রণ নেওয়ার কে? ঠিক। উনি ডাকলেন ওনার বাসায়, সকল রাজনীতি বল চলে গেল, সবাই গেলেন, মেনে নিলেন। মেনে নেওয়াটাই তো নিকাহ, মেনে নেওয়াটাই তো ম্যারেজ। আপনি কবুল বলেন আর চুপ থাকেন, মেনে নেওয়াটাই তো মেনে নেওয়া। যাই ছিল মেনে নিয়েছেন। তো সেই মেনে নিয়ে আপনি ডক্টর ইউনূস সাহেবকে বসিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব একটা নির্বাচন দিবেন, এটা নিয়ে তো আলোচনা করার কিন্তু দরকার নেই। আপনারা এই 10 মাস কেন বসলেন? কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসলেন? আজকে যেখানে বলছেন সে 10 মাসে যে করলেন, একটা সরকার গণভোট কি দেয়, কখন দেয়? তার পূর্বেকার কার্যকলাপ অদ্যবধি যা করেছে সেটার বৈধতা নেওয়ার জন্য। ভবিষ্যতে কি করবে তার জন্য তো বৈধতা নেওয়ার জন্য তো সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করার পরে সে বলতে পারবে যে আমি সংবিধান সংশোধন করলাম, এটা কি আপনি মেনে নেন কিনা। এখানে কথা নাই বার্তা নাই, আপনি একটা গণভোট নিয়ে আসছেন। সে গণভোটটা আপনি তো অপ্রয়োজনীয়, এটা ডিপ স্টেটের। এখন আপনি এটা করতেছেন, এখন জনগণ হাঁ ভোট দিয়েছে। আমার কাছে তো জনগণের হাঁ ভোটটা গুরুত্ব বহন করে 2টা কারণে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে গোজামিল দিয়ে গণভোটে বাধ্য করা হয়েছে। বক্তব্য তো আমি ডিফার করার না, আমি বলছি, আমি আমার দল থেকে বলছি যে আমরা 2টা কারণে মনে করি গণভোটকে প্রাধান্য দিতে হবে। একটা হচ্ছে জনগণের উইশ, এইটার প্রতিফলন ঘটেছে গণভোটের মাধ্যমে, এইটাকে অস্বীকার করা যাবে না। এটা যদি আজকে অস্বীকার করি, কালকে গণতান্ত্রিক চিন্তা চেতনা আমরা আসতে পারবো না। তাহলে আমাকে ওই আমার কমিউনিস্ট ভাইদের বলতে যেতে হবে বাই ডিক্লারেশন, বাই রেড ফ্ল্যাগ, যে আমরা এখানে ক্ষমতাটাকে দখল করা। ক্ষমতা দখল করেও তো রাজনীতি হয়েছে, অতীত হয়েছে। আফগানিস্তানে বারবার কারমাল এসে ক্ষমতা দখল করেছে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে দ্বিতীয় পয়েন্ট হলো, যে দ্বিতীয় কারণে আমরা আজকে এই গণভোটটা নিয়ে জোর দিচ্ছি, সেটা হচ্ছে এই যে জনগণের উইশটাকে বাস্তবায়ন করার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা কেন করছে না? আর আপনারা যে প্রশ্নগুলো বলেছেন, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এমপি সাহেবরা প্রচুর জমা দিয়েছেন, এগুলো আলোচনায় আসতেছে। এখানে রাষ্ট্রপতি ভাষণের বক্তব্য দিচ্ছে, সেখানেও তারা বলতেছে সমস্যাগুলো, আলোচনা আসতেছে। হয়তো আপনাদের মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে নাই, বা সেগুলো আপনাকে বলেন নাই, বা ওখানেও তারা স্পিকারে মনোযোগ আকর্ষণ করতে পারেন নাই, মুলতবি প্রস্তাব করাইতে পারে নাই। আপনারা গুরুত্ব দিচ্ছেন প্রচারণা, গুরুত্ব দিচ্ছেন গণভোট প্রচার গুরুত্ব দিচ্ছেন, এটা বাস্তবায়ন হবে কি হবে না। কিন্তু বাকি বিষয়গুলো যেগুলো আপনি বলার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু প্রচুর জমা দেওয়া হয়েছে। এটা আপনি অন রেকর্ড দেখতে পারেন, চেক করতে পারেন। আপনি প্রচার করছেন না কেন সেটা তো আমি বলতে পারবো না, আমার কোনো প্রচার মাধ্যম নাই। শেষে আমি কথা বলতে চাই, আসেন আমরা এই বিষয়টা ফয়সালা হয়ে গেছে। এখন এই দেশে বহুদলীয় গণতন্ত্র কাজ করবে কি করবে না, যেটা আমি পান্না ভাইয়ের সঙ্গে বলতে চাচ্ছি। আপনি আওয়ামী লীগকে সরিয়েছেন 5ই আগস্টে, নির্বাচনে
আওয়ামী লীগ আসে নাই, কিন্তু তারা ভোট দিয়েছে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব মঞ্জুরুল আলম পান্না, আপনার কাছে একটু ফিরতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে গোজামিল দিয়ে গণভোটে জনগণকে বাধ্য করা হয়েছে। অপরদিকে জামায়াতের আমির তিনি বলেছেন গণভোট মানেন না, এটা তো নির্বাচনের আগে বলেননি। আবারও বলি যে এগুলো সব আলোচনা হচ্ছে, দেখুন হচ্ছে, তারপরে তো হ্যাঁ আরও করতে হবে, মানে আমরা তো সমাধানে পৌঁছতে পারছি না। গণভোট যেটি হয়েছে এটাও প্রতারণা, এটা সবাই স্বীকার করবেন তো। যেমন আক্তার ভাই বলছেন যে এটা কিসের ভিত্তিতে করা হলো, এই প্রশ্ন তো প্রথমে ওঠে। আচ্ছা, তারপর যখন হয়েছে তাহলে কেন মানা হচ্ছে না, তাই তো? ওই যে গুজামিল, এখন ডক্টর ইউনূসকে যখন হেড অফ দ্য গভর্নমেন্ট করা হলো, বা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক যে নামই আমরা বলি না কেন, তার প্রধান করা হলো, কেউ আপত্তি তোলেনি। ওই যে ডক্টরিন অফ নেসেসিটির জায়গা থেকে যে কে একজন তো হবে, আচ্ছা ঠিক আছে, কেউ একজন আসুক, হ্যাঁ। আর এই নামটা প্রথমে প্রস্তাব করা হলো ওই সোকল সমন্বয়কদের পক্ষ থেকে। আচ্ছা, সেনাপ্রধান কিন্তু আপত্তি জানিয়েছিলেন। আক্তার ভাই তো বলছেন যে তখন কেন আপত্তি জানানো হয়নি, অন্তত একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপত্তি জানানো হয়েছিল। তারা তো আন্দোলনে তো নেতৃত্ব দিয়েছেন সমন্বয়করা, মানে সোকল্ড কেন আসলে? সোকলের জন্য বলছি যে আরে এদের তো ছাত্র নেতা হিসেবে মেনেছে, আমিও মেনেছি, আমি তো স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম তাদের চোখে। প্রতারণা করেছে তারা, যা করবে আমি সব কিছুকেই কথিত বলবো, সোকল্ড বলবো। প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। আচ্ছা, সে অন্য মানে এটা তো আলোচনা করেছি। এখন আপনি যদি বলছেন যে গণভোটের বিষয়, তো এই গণভোটটাও বিএনপি ডক্টরিন অফ নেসেসিটির জায়গা থেকে তারাও প্রতারণা করেছে। তারা কিন্তু খুব জোরালোভাবে এই গণভোটের পক্ষে প্রচারণা চালায়নি। আমি যদি ভুল না করে থাকি, আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একবার কি দুইবার উচ্চারণ করেছেন, একবার কি দুইবার, যে হ্যাঁ এর পক্ষে ভোট দিন। মির্জা ফখরুল সাহেব একবার উচ্চারণ করেছেন। আপনি তো স্থানীয়ভাবে প্রত্যেকেই যারা প্রার্থী ছিলেন তাদের 90% নাতে ভোট দিতে বলেছেন, ওপেন বলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন যদি বলেন যে তারেক রহমান কেন বললেন, মির্জা ফখরুল কেন বললেন, ও যে না বললে তখন তো আবার যে একটা নির্বাচনটা বিলম্ব হবে, নির্বাচনের জন্য যে খেলা চলছিল সমর্থন জানিয়েছে জামাত, এনসিপি বলো এই দেখো এরা তো সংস্কার চায় না। আসলে এরাই তো সংস্কার চায় না, মূলত সংস্কার এনসিপি এবং জামাত চায় না। আমি যে এক্সাম্পলগুলো দিলাম সেই প্র্যাকটিসগুলো কি ওই সময় হয়েছে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য আনার যে একটা উদাহরণ সৃষ্টি, সেটি ডক্টর ইউনূস করেছেন, বরঞ্চ আরও ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্টের সঙ্গে। উনি ফুল দিতে গেলে শহীদ মিনারে উনি তখন যাবেন না, উনি তার পরে যাবেন, চলে যাওয়ার পরে। উনি বঙ্গভবনে যান প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে, তার দিকে ফিরেও তাকায় না রাষ্ট্রপতির দিকে। রাষ্ট্রপতিকে নিয়ে আপনার নানান ধরনের অ্যালার্জি থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, যেটি আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট হ্যান, কিন্তু বিষয়টা হচ্ছে পদটাকেও তো আপনি সম্মান করতে হবে। আপনি সংবিধান মানবেন না, তাহলে যেইখানে এই ধরনের কোনো চর্চা নেই, আপনার দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, এই ধরনের কথা তো বলা হয়েছিল। আপনি বারবার জুলাই স্বপ্নের কথা বলছেন, কিসের স্বপ্ন? সবগুলো ধুকাবাজি, একটা ফাজলামো। এবং ওই যে 1.5 বছরে কি দুর্নীতি হয়নি? জি, গত 16 বছরের দুর্নীতিকেও হার মানিয়েছে অনেকে বলছেন। অনেকে না, আমি বলি 10 গুণ হয়েছে, আমি বলি 10 গুণ হয়েছে আমার দৃষ্টিতে। এবং কোটা বিরোধী আন্দোলন থেকেই তো এই যে অভ্যুত্থানের সৃষ্টি, তাই না? এক দফা আন্দোলনের সৃষ্টি। কোটা কোথায় নেই? তার মানে এরা যা বলেছে তার বিপরীতটা করেছে, এদের প্র্যাকটিসটাই ওরকম ছিল, কিন্তু মুখে এগুলো বলেছে। অতএব এই জুলাই সনদ সম্পূর্ণ এখনো পর্যন্ত ধোঁকাবাজি। আমি তো প্রমাণ দিয়ে দিচ্ছি, এগুলো তো হয়নি ভাই। তাহলে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যারা 24-এ জনগণের অধিকার নিয়ে কথা বলেছেন, রাস্তায় নেমেছেন জনগণের অধিকার আদায়ের জন্য, তারা কেন পরবর্তীতে তাদের কথাগুলো রাজনৈতিক ভাষায় মানে ভাষায় কেন তারা কথা বলছেন? মুখোশ ছিল এগুলো। 5 আগস্টের আগে শুনুন, শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে আওয়ামী লীগ পরিবারের তো 30% সদস্য ছিল। এরকম তো, এটা আমার মুখের কথা নয়, প্রমাণ আছে। হ্যাঁ, তারা কেন চেয়েছিল? আওয়ামী লীগের 15.5 বছরে যা কিছু হয়েছে সব যে খারাপ নিশ্চয়ই তা নয়, অনেক ভালো কাজ আছে। 2-3টা জায়গা থেকে মানুষের মানে মেজর যে ডিসপুটগুলা সেগুলো ছিল। কোথায়? প্রথম হচ্ছে নির্বাচন দিচ্ছিল না, প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে ফেলা হচ্ছিল। হ্যাঁ, আমাদের সাংবাদিক যে প্রতিষ্ঠান, আমি একেবারে মানে একটা পেশাজীবীর প্রতিষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটি কিংবা প্রেস ক্লাব, সেখানেও
মানে বিশেষ গোয়েন্দা সংস্থা গিয়ে ঠিক করে দিয়ে আসতো, আর ওই ভোটগুলো হতো আইওয়াশ। প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট করে ফেলা হয়েছে, দুর্নীতি হচ্ছিল, স্বজনপ্রীতি হচ্ছিল। মোটার আগে এইগুলোর বিরুদ্ধে তো মানুষ ফুসে উঠেছিল। সাধারণ মানুষ নেমেছে, আওয়ামী পরিবারের মানুষজনও নেমেছে গণ-অভ্যুত্থানে। এখন বিষয় হচ্ছে যে যা কিছু এরা বলেছে, এদের তো মূল টার্গেট ছিল শেখ হাসিনা সরকারকে হটিয়ে দিয়ে নিজেরা ক্ষমতা দখল করবে। সেটা পারেনি। মানুষ তো তা চায়নি। মানুষ চেয়েছে শেখ হাসিনা সরকার বিদায় হোক, একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, অন্তর্বর্তী সরকার আসুক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক শক্তি আসুক, এটা মানুষ চেয়েছে। এর বাইরে এত কিছু মানুষ চায়নি। এখন যা যা বলা হচ্ছে জুলাই সনদে, মানুষ এগুলো কিছু বোঝে না ভাই। হ্যাঁ ভোটে কথা বলছেন, না ভোটে কথা বলছেন, এগুলো অনেক আলোচনা হয়েছে। এবং কিসের গণভোট? গণভোটটা তো এটাও তো একটা প্রতারণা। যে প্রক্রিয়া গণভোট আছে, কোথাও কোথাও 244% ভোট পড়েছে। আরে তার আগের দিন মানে এত প্রতারণা আসলে কেন? আমি একটু দিনের ভোট রাতে হয়েছে, এটা বাস্তবতা। যদিও তার কোনো ভিডিও ফুটেজ নেই। অনেকে এর মানে ওই ভোটের পক্ষে বলার জন্য যে দিনের ভোট প্রমাণিত, যদিও তার কোনো ভিডিও ফুটেজ নাই। অনেকে বলেন যে আওয়ামী লীগকে সমর্থন করেন ওই নির্বাচনে, ভাই একটা ভিডিও ফুটেজ দেখান, নাই, এটা সত্য কথা। কিন্তু হয়েছে তো। আমি ওই সময় একটা টেলিভিশনে কাজ করি, আমি যখন টক শো করছি তখন খবর আসা শুরু হয়ে গেছে। তার আগেই 12টায় টক শো, আমরা 10:30 থেকে খবর পাচ্ছি যে সিল মারা শুরু হয়ে গেছে। আচ্ছা, দিনের ভোট রাতে হয়েছে, আর এইবার যে দিনের ভোট সন্ধ্যায় হয়েছে, তার আগের দিন সন্ধ্যায় তো ওই গণভোটের ব্যালট পেপারগুলো সবার সামনে সামনে সিল মারা হচ্ছে, মানে সিল মারার প্রক্রিয়া চলছে। এবং পোলিং এজেন্টের কাছ থেকে সিগনেচার করে নেওয়ার অনেক অভিযোগ উঠলো, একটা দুটো না, আগেই সিগনেচার নিয়ে কারা নিচ্ছিল? জামাত ইসলামী নিচ্ছিল। আমি নাম ধরে বলছি। যে আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব রুহিন হোসেন প্রিন্স, একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে যাচ্ছে বিএনপি সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি তো বলেছিল যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল তারা নিষিদ্ধ করার পক্ষে নয়। তাহলে যে সরকার গঠনের পর বিএনপি এই অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে যাচ্ছে, এই বিষয়ে আপনার আসলে ব্যাখ্যা কি বা মতামত? আচ্ছা, ওইটা বলার আগে আমি ছোট্ট একটা মন্তব্য করি, কারণ এখানে আলোচনা আমার বিবেচনায় ভালো আলোচনাই হচ্ছে। তো একটা হচ্ছে, আমি মনে করি যেহেতু আমি রাজনৈতিক দল করি, আমাদের আরও বেশি সতর্ক এই ধরনের সময় থাকা দরকার। যেমন আমি আমাদের দলের কথা বলি, আমরা কিন্তু আগে 14-18 আন্দোলনের পরে আমাদের পজিশনটা ছিল যে আমরা যখন ওই যে কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কচি আন্দোলন দেখলাম, পরে আমাদের মূল্যায়ন ছিল এই আন্দোলন প্রথম ইনোসেন্টলি হয়েছে, কিন্তু পরে দেখলাম যে এর পেছনে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি থাকে। এই জন্য আমাদের হিসাব ছিল যে আমরা এ ধরনের আন্দোলনে আমাদের নিজস্ব অবস্থান বজায় রেখে অংশ নেব। আমরা তাই করেছিলাম এই আন্দোলনে। 1, 2 আমি ব্যাখ্যায় যাচ্ছি না, খালি ইনফরমেশন যেহেতু আলোচনা হয়েছে। ইউনূস সরকার গঠনের সময় কিন্তু আমাদেরকেও জিগায়নি, কিন্তু তার মানে আমি দায় এড়াচ্ছি না। আমি এই কথাটা খুবই গুরুত্ব দেই যে ওই সময় রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্বশীল আচরণ করার কথা ছিল। এমনকি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বামপন্থীদেরকেও একটু পুনর্মূল্যায়ন করা উচিত। আমরা তখন তো না বলিনি, আমরা তো সমর্থনই করেছি। ওই রাতে বঙ্গভবনে তো আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। আমাদেরকে ডাকে নাই, ওই সেনাপ্রধানের ওইখানে ডাকে নাই, বঙ্গভবনও ডাকে নাই। কিন্তু ডাকে নাই বলে আমরা যে বিরোধিতা করেছি তা না, আমি কথাটা আমরা ডাকে নাই, কিন্তু বলছি যে রাজনৈতিক দল হিসেবে আরও বেশি দায়িত্বশীল আচরণ দরকার ছিল। ওইটা যদি আমরা করতে পারতাম, রাজনৈতিক দলগুলো তাদের জায়গায়, রাজনৈতিক দল মানে তো কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষেই রাজনৈতিক দলই আমি মেন করি, তাহলে হয়তোবা জিনিসটা অন্য জায়গায় যেত। কিন্তু গণ অভ্যুত্থানটা এইবার এমনভাবে সংগঠিত হয়েছে যাতে করে এই রাজনৈতিক দলগুলোর ওই আধিপত্যটা শুরুতে বজায় ছিল না। সেইটা আমাদেরকে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রাম সব কিছুতে বিবেচনা রাখতে হবে। কারণ তাই না হলে যে নামেই বলি, ওই যে বললেন আক্তার ভাই যে আগে বলতাম কি দেশি বিদেশি চক্রান্ত, আমরা বলতাম সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি, ডিপ স্টেট, এইটা থাকে। এবার আসি, আপনার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কথা পরিষ্কার, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা এই দেশে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে, এটা পরিষ্কার করে অনেক আগেই বলে আসছি, ডকুমেন্টের সহ সবই। এটা হচ্ছে আমাদের পজিশন। অনেক সময় যে আমরা একদলীয় পক্ষে কিনা, নট দ্যাট। আমরা বাংলাদেশে এবং আমরা পৃথিবীতে এখন মনে করি বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে রাখা। তো এক, দ্বিতীয়ত ওই কথা আগেও বলেছি, আজকেও বলি, নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না। আমি জানি না
ওই যে সন্ত্রাস বিরোধী যে আইনে বিএনপি কীভাবে উত্থাপন করবে। যেহেতু আমি সুনির্দিষ্ট করে দেখি নাই, কিন্তু পরিষ্কার করে বলি, বিএনপি মানে ক্ষমতাসীন বলেই বিএনপি বলছি, তারা যদি এই আইনে এমনভাবে প্রক্রিয়া করে কোনো দল নিষিদ্ধ করার একটা প্রি প্ল্যান থেকে করে, এটা গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ ওই যে আমি আমার ওই কথাটা আবার রাখি যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে পথে আমরা যেতে চাই, সেইটা শুধু ব্যাহত হবে না, ব্যাহত আরও কোনটা সংকটে পড়বে জানেন? গণতন্ত্র সংকটে পড়বে। ওই যে আজকে ডিপ স্টেটটা আমি উচ্চারণ করতে চাই না, ওদের পপুলার টার্ম বলেই বলি যে অন্যদের বিরাজনীতিকরণের ষড়যন্ত্র এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সামনে চলে আসবে বলে আমি পরিষ্কার করে মনে করি। ধন্যবাদ আপনাকে। জনাব আখতারুজ্জামান, একটু আসতে চাই আপনার কাছে, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। অধ্যাদেশটি যদি সংসদে আইন আকারে পাশ হয়, তাহলে রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা রাজনৈতিক দলের কার্যক্রম আইন করে শাস্তিযোগ্য অপরাধ করে চিহ্নিত করার পদক্ষেপ দেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? প্রভাব কি ধরনের ফেলতে পারে, সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই যে কন্টিনিউটিটা, সরকার কিছু অধ্যাদেশে রাখছে, কিছু বাদ দিচ্ছে। দেখেন এখানে কতগুলো বিষয়কে আমি বস্তুনিষ্ঠভাবে আলোচনা করতে চাই। আজকে 5ই আগস্ট নিয়ে কথা বলছি, 2024 সালের 5ই আগস্ট। 5ই আগস্টের 24-এ স্রোতের বাইরে যাওয়ার ক্ষমতা বাংলাদেশে কোনো মানুষের ছিল না, কোনো রাজনৈতিক দলের ছিল না, যত লোকই ছিল, কোনো সাংবাদিকের ছিল না, কোনো ব্যবসায়ীদের ছিল না। তখন একটা রাষ্ট্রটা পুরা চলে গেছিল ছাত্র জনতার হাতে। এটা ভালো বলেন খারাপ বলেন, একটা বিপ্লবের যা কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার সেই সময় ওটাকে উপস্থিত ছিল না শুধু নেতৃত্ব। ওই বিপ্লবের নেতৃত্ব তৈরি হতে পারে নাই বলে বিপ্লবটাকে সফল হয় নাই। পরবর্তীতে ডক্টর ইউনূস এসে যে কাজটা করেছে সেটা হচ্ছে ওই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করেছে, ওই বিশ্বাসঘাতকতা করেছে, ওদের সঙ্গে প্রতারণা করে। এই প্রতারণা শব্দগুলো আসতেছে, প্রতারণা তো প্রথমেই শুরু করেছে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল। তারা এই প্রতারণা শুরু করে। এই প্রতারণাটা আসলে কিভাবে করলো? বিপ্লব হইলে তো সেই শপথ তো শহীদ মিনারে হবে, সেই বিপ্লব তো এই রাষ্ট্রপতির কাছে হবে না। বিপ্লব ছিল ছিল কিনা সেটা বলছি, সরকার পতন হইলে তো আর ইউনূস আসার কথা না। কাজে ওখানে যে ছাত্র জনতা যে কাজটা করেছে, তারা প্রিন্স সাহেবকে বা পান্না সাহেবকে রাষ্ট্রপতি বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, বানায় বলবে আমরা দেশ শাসন করব। করতে পারি বা না পারি সেটা পরবর্তী কথা। এখানে দেখেন আমরা জেনারেল জিয়ার প্রোক্লামেশনের কথা বলি, উনি কিন্তু বলছে আই হ্যাভ রিভোল্ট, এবং অন বিহাফ প্রথম বলে না আই এম দ্য প্রেসিডেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাকে তো ডিক্লেয়ার করতে হয়েছে, পরে সে টিকতে পারে নাই, তাকে পরিবর্তন আনতে হয়েছে। তো এখানে তো আমরা সেটা দেখি নাই। ফলে বিপ্লবের সঙ্গে যে প্রতারণার কথা হচ্ছে, আজকে যদি বিপ্লব হইতো তাহলে প্রতারণার প্রশ্ন উঠতো না। বিপ্লব ভুল হইতে পারে, বিপ্লব ভুল হতে পারে, বিপ্লব ব্যর্থ হইতে পারে। কাজে এই বিপ্লবটা কেউ ঘোষণা না করে ইউনূস সাহেব এটাকে প্রতারণা করেছে, আসিফ নজরুল প্রতারণা করেছে। দেখেন এখানে সেনা প্রধান একটা ভালো রোল প্লে করেছে। সে বলেছে আমি পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূস সাহেবের নাম অ্যাকসেপ্ট করলাম। তার মানে এখানে ডিপ স্টেটের প্ল্যান ছিল মার্শাল দেওয়ার, সামরিক শাসন দেওয়ার, কিন্তু সেখানে সামরিক অফিসাররা জওয়ানেরাও এই বিপ্লবে নেমেছিল। মানে আমি জানতে চাচ্ছিলাম যে সন্ত্রাস বিরোধী এই অধ্যাদেশ যদি আইন আকারে পাশ হয়, তাহলে এই যে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা কোনো প্রভাব পড়বে রাজনীতিতে, কোনো প্রভাব পড়ার সুযোগ নেই। যারা সন্ত্রাসী কাজ করবে তারাই তার প্রভাব পড়বে। মানে বোঝাতে পেরেছে কিনা, আপনি কি বুঝতে পেরেছেন কিনা প্রশ্নটা? আমি যদি সন্ত্রাসী, পান্না ভাই যদি আপনি সন্ত্রাসী করেন, আপনি সাংবাদিকদের শিরোমণি হতে পারেন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। ব্যক্তি একটা আর অর্গানাইজেশন, অর্গানাইজেশন যদি সন্ত্রাসী করে, রাজনৈতিক দল যদি সন্ত্রাসী করে তাহলে অবশ্যই হবে। রাজনৈতিক দল শুরু করতে হবে, হোক জামাত দিয়ে শুরু হোক, অসুবিধা নাই। দল যদি ডিক্লেয়ার করে সন্ত্রাসী করে তাহলে কেন ব্যবস্থা নেওয়া যাবে না? এবার স্বয়ং বিএনপি সন্ত্রাস করতে যায়। মানে আমি ব্যবস্থা নেওয়ার কথা বলছি না, আমি বলছিলাম যে রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা। কারণ আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি যদি এই বিপ্লব, এই আজকের এই ধর্মীয় বিপ্লব, এই তারপরে সাম্যবাদী বিপ্লব, এই ধরনের যদি এক্সট্রিমিস্ট রাজনীতি না করে তাহলে এটা এফেক্ট হওয়ার কথা নয়। কারণ সন্ত্রাস কার্যক্রম তো মুখ দিয়ে হয় না, সন্ত্রাসী কার্যক্রমে কতগুলো ইনস্ট্রুমেন্ট লাগে।
তাহলে সন্ত্রাসী বলে গণ্য হয়। তো সন্ত্রাসী করার অধিকার তো কোনো রাজনৈতিক দলের নাই। আমিও এখানে মনে করি যে সরকার এক্সিকিউটিভ হ্যাঁ, মানে আপনি একটা রাজনৈতিক দলের রিপ্রেজেন্ট করছেন, মনে করেন যে প্রিন্স ভাই করছে, এখন প্রিন্স ভাই বলছে যে আপনি আপনার দল সন্ত্রাসী সংগঠন, আপনি বলছেন প্রিন্স ভাইয়ের দল সন্ত্রাসী সংগঠন, এটি আসলে ব্যারোমিটারটা কি? এটির এই ব্যারোমিটারটা যে সন্ত্রাসী কার্যক্রম যে সরকার থাকবে সে নির্ধারণ করবে, এটা সরকার না, যে সরকার থাকবে সে নির্ধারণ করবে। অবশ্যই আমি করবো, আপনি করবেন না সেটা নাকি না। এই কাজটা করেছে বলেই তো, এই কাজটা শেখ হাসিনা করেছিল বলেই তো তাকে উল্টা আঘাতটা পেতে হয়েছিল। জামাতকে নির্বাহী আদেশে 3 তারিখে 3রা আগস্ট ব্যান করা হলো, তখন কি আমরা কেউ সাপোর্ট করেছিলাম মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হওয়া সত্ত্বেও? কিন্তু আপনি তো সেই সরকার তো সেটা বাস্তবায়িত করতে পারে নাই। কাজে আগামী দিনে কোন সরকার যদি প্রিন্স ভাইয়ের দলকে যদিও সন্ত্রাসী বলে, তাহলে সেটাকে তো জনগণ যদি না মানে, জনগণের সেইটা বোঝার ব্যারোমিটারটা কি? ব্যারোমিটার শিক্ষিতদের দলকে কি আওয়ামী লীগ ব্যান করে নাই? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট ছিল আপনারা বলছেন। না ওই সময় তো বঙ্গবন্ধু ফেস ছিল না। তারপরে কি হয়েছে, যে কোনো সরকারে বলছে তো, যে কোনো সরকারে যদি কোনো লোক সন্ত্রাস না করে, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে 71-এ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা তো রাজনীতি করতে পারছে, তাহলে সন্ত্রাস বিরোধী আইনে 71-এ স্বাধীনতার বিপক্ষে যারা ছিল, একটি বড় একটি রাজনৈতিক দল এখানে সাকিব একটা জিনিস ভেরি ক্লিয়ারলি পরিষ্কার করতে হবে, ভেরি স্পষ্ট পরিষ্কার করতে হবে। 71-এ স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করেছিল তারা কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারেন নাই, পারছে না, আগামী তো পারবে না। কিন্তু এখন তো তারা বিরোধী কেউ করছে, বলেন কে করছে, বলেন দল আছে যারা করেছে তারা হয়তো নেই। না দল কোথায় আছে বলেন, দেখান দল বলেন। আপনি তো বললেন মুখের থেকে, আপনি হাইপোথেটিক্যালি বলেন নাই। বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যেই দল 1979 সনের পরে, মানে আগে যে দল ছিল সেই দল সবাই তার পরিবর্তন করে নাম বদলে নতুন দলে আসছে। এখানে আপনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন শক্তি, মানে আওয়ামী লীগ যদি তাদের নাম পরিবর্তন করে আবার ফিরতে চায় 100 বার পারবে, 1000 বার পারবে, লক্ষ কোটি বার পারবে, মানে নেতৃত্ব একই থাকবে। আপনি কিভাবে আটকাবেন? এটা তো অসম্ভব। কি মানে এটা কোথায় বাধা পরিবর্তন করে বাধা কোথায় আছে? এই দেশেই তো আপনি তথাকথিত একটা স্টেটমেন্ট দিয়েছেন, তারেক রহমান মুসলেখা দিয়ে গেছে রাজনীতি করবে না। যে আমি আপনার সেটা কোথায় পরিষ্কার বুঝতে পারছি। আমি আবার পরিষ্কার করে বলছি, বাংলাদেশে আসতে চাইলে আসা সম্ভব, অবশ্যই তো কোন বাধা তো দিকেও দেয় নাই। এখন কোন রাজনীতি যদি সন্ত্রাস করে, মানে অতীতে তাদের যতই খারাপ কর্মকাণ্ড থাকুক তারপরেও কোনো সমস্যা নেই। অতীতে এটা বলতে চাচ্ছি না। অতীতে যদি কেউ কারো কর্মকাণ্ড করে থাকে তার জন্য তো বর্তমান বিচার হবে, অতীত তো বিচার হবে না। অতীতে যদি কেউ কোনো খারাপ কর্মকাণ্ড করে থাকে তাহলে বর্তমান বিচার হবে। তাহলে আর যদি কেউ খারাপ কর্মকাণ্ড না করে তাহলে বিচার করবেন কেমন আপনি? সেটা তো আলাদা প্রশ্ন। তাহলে সেই প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন কেন? বলছি অতীতের কর্মকাণ্ড, আমি চুরি করলেই তো চুরি বিচার হবে, আমি চুরি না করলে বিচার করবেন কেমনে? আপনি গায়ে যদি করলে হবে, আপনি বললে হবে। এগুলো তো অপমানকর, মানহানিকর কথা, এগুলো মুখামুখি হতে হবে, অবদ্ধচিত কথা। আমি যে অপরাধটা করি নাই, আপনি সে অপরাধের জন্য আমাকে দায়ী করবেন কেন? আর যদি দায়ী করেন আমি সাক্ষী প্রমাণ নির্ধারণ করেন। মানে আপনি তো অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে 71-এ কোনো ধরনের বিরোধী, মানে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো কর্মকাণ্ড হয়নি? কোথায় বললাম আমি কথাটা? মানে আমি জানতে চাই আপনার কাছে। কোথায় বললাম? আপনাকে রাজনীতিতে নাই ওনার পয়েন্ট। আমি বলছি 71-এ আমি জানতে, আমরা যুদ্ধ করলাম কার বিরুদ্ধে? যুদ্ধ করলাম কেন? পাকিস্তানের বিরুদ্ধে। অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধেও না, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে। আর এদেশে দোসর যারা ছিল তাদের বিরুদ্ধে করেছেন না ভাই? কোনটা? আমিও ছিলাম, চীন ছিল। পাকিস্তানি হানাদারের পক্ষে সৌদি আরব ছিল, চীন ছিল। যারা সহায়তা করেছে তাদের করেছি, ইস্ট পাকিস্তান জামাত ইসলামের বিরুদ্ধে করেছি, মুসলিম লীগের বিরুদ্ধে করেছি। কিন্তু তারা এখন বাংলাদেশের নাই, দল তো আছে, ওই দল নাই। উনি মনে করছেন মানে নাম পাকিস্তান জামাতে ইসলামী না, যেমন উনি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, উনি মনে করতেছেন উনি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, কিন্তু জামাত ইসলাম তো জামাত ইসলাম অফ বাংলাদেশ না।
বাংলাদেশ জামাত ইসলামী, এই জিনিসটা পরিষ্কার করতে হবে। এবং এইটা আওয়ামী লীগ যে, কিন্তু এটা যে সেটাই প্রেতাত্মা বা অন্তরাত্মা, সেটা তো আপনার, এটা হলো আপনি মনে আপনার করতেছেন, একটা উনি মনে অপপ্রচার। করতেছেন না তো। সেটা হলো আপনার অপপ্রচার। না, clear, সেটা হচ্ছে clear। আপনার ধন্যবাদ। অপপ্রচার। আপনার point clear। সেটা আপনি অপপ্রচার জনাব করছেন, আখতারুজ্জামান, আপনি আপনাকে অপপ্রচার করছেন। অসংখ্য আপনার ধন্যবাদ। আপনার তো অপপ্রচার, আমি আসবো আপনার কাছে। জনাব মঞ্জুরুল আলম পান্না, একটু আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের যে 20 অধ্যাদেশ বাতিল সুপারিশের প্রশ্ন উঠছে, এটার আসলে যৌক্তিকতা আছে কিনা, বা আপনি সন্ত্রাসবিরোধী আইনেও যেটা না আমি রাজনৈতিক দল। হ্যাঁ জি শুনুন, ছোটবেলায় কিতকিত খেলেছেন না? আমরা তো সবাই কিতকিত খেলেছি। এখন যে যেমন পরে কিতকিত খেলছে, আর কিতকিত খেলতে গিয়ে আমাদের ছোটবেলায় আমাদের হাড্ডি মাংস এগুলো তো নরম ছিল, একটু পরে গেলেই ব্যথা পেতাম। এখন এটা তো ব্রড আকারে খেলা হচ্ছে জাতীয় পর্যায়ে। হ্যাঁ, ওই ওই মানে ছন্দপতন ঘটবে রাজনীতিতে, একটু হাঙ্গামা হবে, এই উত্তেজনা বাড়বে, সেই উত্তেজনা থেকে যেমন আপনি প্রশ্ন করছেন, আমরা আলোচনা করছি, এগুলো হবে। এটা সম্ভব না, স্পষ্টভাবে বলছি। মানে কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আইনগত প্রক্রিয়া না বেআইনগত প্রক্রিয়া, এইগুলো নিয়ে আলোচনা চলছে। দিন শেষে এটা আওয়ামী লীগকে কেন, বিএনপিকেও নির্মূল করা সম্ভব না। এই দুটি রাজনৈতিক শক্তি, আপনি তাদের সাথে মানে কি বলে এটাকে, তাদেরকে সাপোর্ট করেন আর না করেন, এই দুটির শেকড় সমাজের ভেতরে এত বেশি গ্রথিত, আপনি ইচ্ছা করলে এই শেকড় মূলোৎপাটন করতে পারবেন না। এটা জাস্ট খেলা হচ্ছে। জামাতে ইসলামীকে যখন নিষিদ্ধ করা হয়েছিল ওই 5 আগস্টের আন্দোলনের 2 দিন আগে, মানে চূড়ান্ত মুহূর্তে 2 দিন আগে, তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম। মানবতা বিরোধী অপরাধ দায় অভিযুক্ত 71-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী সংগঠন হিসেবে যেই সংগঠনটির বিচার দাবি করা হচ্ছে, আমি তো নিজে করি, আমিও তো প্রতিবাদ করেছি। প্রিন্স ভয় তো এটা করতে পারেনি, যারা জামাত ইসলামী ঘোর বিরোধিতা করেন। আমরা বলেছি যে এইভাবে মানে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ করা যায় না, করা ঠিক না। তার রেজাল্টটা হয় হিতে বিপরীত, এটা বুমেরাং হয়ে ফিরেছে। এখন আওয়ামী লীগকে যেভাবে করেছে, আচ্ছা আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, এই 1.5 বছরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে? ক্ষমতা থাকতে অবশ্যই তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, হেলমেট বাহিনী থেকে শুরু করে নানান ধরনের আছে। এখন আপনি তাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ট্রিট করে কেন রাজপথে নামতে দিচ্ছেন না? এবং এই যে আইনের সংশোধন হচ্ছে, মানে তো এই আইনের সন্ত্রাসবিরোধী আইনের 2টি ধারা সংশোধন করে 18 এবং 20 ধারা সংশোধন করে, তো চাইলে তো নাম পরিবর্তন করে আসা সম্ভব। আখতার ভাই যেটা আর বলছিলেন, কেন নাম পরিবর্তন করে আসবে? নাম পরিবর্তন করলেই আমি নতুন বোতলে পুরনো মদ ধরলেই কনফিউজ করছেন কেন? হ্যাঁ, ও বুঝতে পারেন। আপনি সে কনফিউজ করছেন সেটা কেন? তিনি বলেননি। আমি বলেছি, উনি যেটা বলছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়। কাজে আওয়ামী লীগকে সন্ত্রাসী বলে ইউনূস পার পায় নাই। আওয়ামী লীগ আগামীতে আওয়ামী লীগ হিসাবে ক্ষমতায় আসবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল কেউ বানাতে পারবে না, এই কথা তিনি পরিষ্কার বলতেছে। এটা বিএনপিও পারবে না, বিএনপির ব্যাপারও ক্ষমতা হবে না আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বানানোর। এখন স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ অ্যাক্টিভ পলিটিক্স করবে কি করবে না সেটা ডিফারেন্ট ইস্যু, করবে তো বটে, এটা অন্য ইস্যু, করবে তো বটে। কিন্তু আপনি যেটা বারবার ঘোরার চেষ্টা করছেন, এখানে কেউ যদি জামাত ইসলামও যদি সন্ত্রাসী করে, বাংলাদেশের মাটিতে যদি সন্ত্রাসী করে, তাহলে অবশ্যই তারও বিচার হতে হবে। শুনুন, এখন বিষয় কিন্তু হচ্ছে সেটা তো উনি যেটা বলছে, পান্না ভাই যেটা বলছে, এটার রাজনীতিক বিষয়গুলো রাজনীতিভাবে মোকাবেলা করতে জি হবে। ধন্যবাদ। এটা এইভাবে পান্না ভাই যে আপনি বলছিলেন, এটা হচ্ছে জাস্ট ইস্যু তৈরি করে রাখা, আলোচনায় রাখা, যেমন আপনি আলোচনা করছেন। এখন কিন্তু আমরা এই জায়গাটাতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। আর এটি হয়েছে আরেকটা বিষয়, বিএনপি কাঁধে মানে দায়িত্ব নিতে চাইছে না। ইউনূসের জঙ্গি শাসনের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক দল সেটি কোনো রাজনৈতিক দল না, ইউনূস সব কিছু বুঝেছেন, আর কেউ কিছু বোঝেননি। এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করে এখানে কোনো কিছু সম্ভব না, এটা সবাই জানে। এখন যারা এই যে ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে যারা খেলছে এই মুহূর্তে, তারা মনে করছে এই যে ফাঁকা মাঠে গোলটা দিতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে মাঠে আসতে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পান্না ভাই, এখানে আমি 1 মিনিট ইন্টারাপ্ট করি, এইখানে এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। সরি, আমি আমার মতো করে বলছি, এই আইনটা যখন থাকবে বলবৎ, আইনটা যখন বলবৎ থাকবে, এই আইনের সঙ্গে সঙ্গেই এই আইনি সমাধান পাওয়ার পথ সুযোগ সৃষ্টি হবে। যে কোনো লোক কোর্টে গিয়ে বলবে আমি সন্ত্রাসী নই, আমাকে সন্ত্রাসীর ট্যাগ দূর করা হোক,
কোর্ট উইল গিভ ইউ ডিসিশন, হ্যাঁ সে সন্ত্রাসী নয়, ম্যাটার উইল বি ফিনিশড। আরেকটা ব্যাপার এটা যদি যেটা আইনটা বললেন- রাখা না, আমি বলছি এটা যদি আইনটা রাখা না হয় তাহলে ইট উইল বিকাম গভর্নমেন্টে কোনভাবে ডিসিশন নেবে, কোন প্রেক্ষাপটে ডিসিশন নেবে। কাজে এটাকে এইভাবে এত সহজ করে দেখলে না, ভাবতো আপনি না। যে বলছেন তার একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। অবশ্যই, অবশ্যই। আলোচনা আসছে অন্তত আগে যেটা ছিল আওয়ামী লীগকে আমরা- ক্লিয়ারেন্স দেওয়ার জন্য এটা রাখতে হবে। সন্ত্রাসী ব্যক্তি বর্গ অন্যদের বিচারের কথা বলা আছে, সেটা থেকে কেউ বাতিল করতে বলছে না। ওইখানে বরঞ্চ আরও যদি কঠোরতা আরোপ করতে হয় সেটা করতে হবে, সেটা কোনো দ্বিমত নেই। কিন্তু আমি যদি কোনো রাজনৈতিক দলকে একই কাতারে এনে নিষিদ্ধের কথা বলি তাহলে চলে না। এখানে মানবতা বিরোধী কি বলে কাজের জন্য নিষিদ্ধ করা রাজনৈতিক দল একরকম, আরেকটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজনৈতিক দল নিষিদ্ধ করা কিন্তু আর যে আমি তাহলে এইগুলো প্রিন্স ভাই, এটার প্রিন্স অনেকগুলো ভাই, পৃথক প্রিন্স ব্যাপার। ভাই, কিন্তু আমি প্রিন্স ভাই, শেষ করি। আমি বুঝতে চাচ্ছি যে আমি যেটা বলেছি যে বিএনপি এইটাকে কিভাবে আনছে পুরোটা না দেখে এটা অন্ততপক্ষে আমাদের দিক থেকে বলাটা কঠিন। তবে যদি ওই ধরনের নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের কাজ করে আমার মনে হয় এটা কেউ গ্রহণ করবে আমি না। একটু clear এবং বলতে এটা চাই, খুবই খারাপ জায়গা। আমি এখানে প্রক্রিয়া, একটু আমি আইনি বলছি, প্রক্রিয়াটা একটু- আমি বলছি, এখানে যদি আইনটা যদি এখন না রাখেন, অব্যাহত না রাখেন, তাহলে ডরমেন্ট হয়ে যায়। না আইন তো না, আছেই। আইনটা যদি এখন না রাখেন, জি, না, আমি আমি একটু- আমি একটু আপনাকে সময় দিতে না, চাই, জি, আর please। ডরমেন্ট হয়ে যায়, তাহলে কেউ কোর্টে যাওয়ার সুযোগ থাকে না। ফলে ডক্টর ইউনূস সাহেব যে আওয়ামী লীগকে ব্যান করে গেছেন, ইট রিমেইনস ইন দ্য পাওয়ার। আর এখন আইনটা রাখাতে না, আমাদের- এটা কি হবে? আমাদের এটা একটু পাস গুলিয়ে হওয়ার ফেলছি। পরে কোর্টে যেতে পারবে, আমরা বলতে- কোর্টে গিয়ে আইনটাকে ওটা ঠিক আছে, আপনার এই জায়গাটা ঠিক আছে, হ্যাঁ, আমি একটু বলছি। কিন্তু এই প্রক্রিয়াটা নিয়ে আমরা একটু বোধহয় একটু গুলিয়ে ফেলছি। আমি একটু শর্টে বলি, বিষয়টা হচ্ছে কি আনা হচ্ছে সংসদে। প্রথমে হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে সন্ত্রাসের অভিযোগে যে কোনো সত্তা সংগঠনকে নিষিদ্ধ করা যাবে, যেটি বলা ছিল। কিন্তু মানবাধিকার সংগঠন কিংবা জাতিসংঘ এদের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছিল না। কি করতে হবে তাহলে? রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কথা কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের কোনো ধারাতে ছিল না। তখন কি করলো, যখন এই যে এনসিপি সহ আর কিছু দল, এবি পার্টি, জামাতে ইসলামী সহ যমুনা ঘেরাও করলো 9 তারিখে, 9 মে, 11 মে দ্রুত গতিতে সংশোধন করা হলো এই আইনের। কি সংশোধন করা হলো? 18 এবং 20 ধারা সংশোধন করে বলা হলো সন্ত্রাসী অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। ওটা হচ্ছে ধারা সংশোধন করা হয়েছে, নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে পরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। সেটি এখন আইনে র্যাটিফাই করা হবে, সংসদে র্যাটিফাই করা হবে। যেহেতু 30 দিনে, ওটা ছিল একটা অধ্যাদেশ, জি, কোনো অধ্যাদেশ যদি 30 দিনের মধ্যে সংসদে না তোলা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যায়। আর অটোমেটিক্যালি বাদ হয়ে গেলে 12 এপ্রিলের পরে আওয়ামী লীগ স্বমহিমায় উদ্ভাসিত হয়ে রাজনীতিতে নামতে পারত। সেটা যাতে সহজে না নামে, যাতে এই অধ্যাদেশটি উইথড্র না হয়ে যায় অটোমেটিক্যালি, সেজন্য এটি আইনে রূপান্তর করা হচ্ছে। এখানে উদ্দেশ্য আওয়ামী লীগ না কি অন্য কেউ আমরা জানি না, তবে ধরে নেওয়া হচ্ছে যাতে এটি অটোমেটিক্যালি আওয়ামী লীগ রাজনীতি ফিরতে না পারে, সেই জন্য করা হচ্ছে। আরেকটা কারণ করা হচ্ছে, বিএনপি হয়তো দায়িত্ব কাঁধে নিতে চাইছে না। এই মুহূর্তে যদি এটি অটোমেটিক্যালি উঠে যায়, তখন এই যে আবার হই রব উঠবে যে এই আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ দিয়েছে, ফ্যাসিস্টকে ফিরে আসার সুযোগ দিয়েছে বিএনপি। এই দায়িত্ব কাঁধে নিতে চাইছে না। তৃতীয়ত হচ্ছে আক্তার ভাই যেটা বলছেন, ওটা খুবই সিগনিফিক্যান্ট। এখানেও খেলা আছে। যে আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মানে বলতে হয়, এগুলো আমাদেরকে ভূমিকা নিয়ে কথা বলতে হয়, যে আবার আদালত অবহেলা না হয়। বিষয়টা হচ্ছে যে আদালতের উপরেও তো আমাদের অনেকের আস্থা নাই, তাই না? আদালত কার পরামর্শ অনুযায়ী কি করবে না করবে আমি এর চেয়ে বেশি বলছি না। ওই সুযোগটা রাখা হয়েছে, সুযোগটা রাখা হয়েছে। এখন তবে এটি আওয়ামী লীগের জন্য পজিটিভ হতেও পারে। হবে ওইটি যদি আওয়ামী লীগ এই আইনটার মানে এই বিধিটা র্যাটিফাই হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ মানে সহজে আসতে পারছে না, একটু জটিল হয়ে গেল। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যদি প্রত্যাহার করতে হয়, তাহলে আবার নির্বাহী আদেশেই বিএনপি সরকারকে এটা প্রত্যাহার করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। অতএব আদালতের পথটি খোলা রাখা হলো, এই আর কি। আমি একটা জিনিস বলি, শুনুন, জামাতে ইসলামী এখনো পর্যন্ত কিন্তু সংবিধানে, আমাদের গেজেটে স্পষ্টভাবে উল্লেখ আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞা, মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা স্পষ্ট করে উল্লেখ করা আছে। সেখানে এক জায়গায় বলা আছে, দুই ক্ষেত্রেই, যে যারা রণাঙ্গনে সক্রিয় হয়ে অংশগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ, তা তো বটেই। এখানে এখন আক্তার ভাইয়ের পরবর্তীতে রাজনৈতিক অবস্থান দেখে অনেকেই বিতর্কের মুখে তাকে ফেলতে পারেন,
কিন্তু তিনি তো ছিলেন মুক্তিযোদ্ধা। তো তার সামনে আমি মুক্তিযুদ্ধের সংজ্ঞা বলছি, এটা আমার জন্য অবশ্যই ঠিক আছে, ধৃষ্টতাপূর্ণ। বলেন। তারপরে আমি বলতে হচ্ছে যে যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, স্পষ্টভাবে উল্লেখ রয়েছে মুসলিম লীগ, নিজামে ইসলামী, জামাতে ইসলামী, আল বদর, আল শামস, রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন, তারা মুক্তিযুদ্ধ। জামাতে ইসলামী কথা বলা রয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী। বিরোধী না, তাদের বিরুদ্ধে যারা অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে, তাই সেটা মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা এবং ওটাই মুক্তিযুদ্ধ। অতএব ভাই রয়েছে এই জামাত ইসলামী সেই জামাত ইসলামী না, আপনি অ ক খ দিয়ে ব্যাকরণ দিয়ে বোঝানোর চেষ্টা এটা করতে তো পারেন। গ্রামাটিক্যালি না, এটা লিগ্যাল পয়েন্ট বলছি, আমি তো গ্রামাটিক্যাল পয়েন্ট বলছি না, লিগ্যাল পয়েন্ট বলছি। বাংলাদেশ জামাতে ইসলাম না, বাংলাদেশ জামাতে ইসলাম 1979 সনের জিয়া রহমানের কাছে রেজিস্টার্ড দল, রাজনৈতিক দল। আমাদের দুর্ভাগ্য ওটাই যে কথিত ঐক্যের নামে আমরা ওনাকে আজকে এই চেহারায় দেখতে হচ্ছে, আমি শুরুতেই বলেছি সেটা ধন্যবাদ। আমাদের আমরা করতে অনুষ্ঠানে হবে। আমরা চলে এসেছি, ঐক্যের নামে যাবার আগে ফ্যাসিস্ট বিরোধী জনাব ঐক্য ইউনুস করব। প্রিন্স, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বিবিসিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে দেশ বিরোধী চুক্তি বিষয়ক বৈঠকে তাকে ডাকা হয়নি। আপনি কি তাই মনে করেন? কারণ একজন আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয়কে তো যে কোনো চুক্তিতেই, সেটা যদি আন্তর্জাতিক চুক্তি হয় তাহলে অবশ্যই তাকে মানে আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রী অথবা উপদেষ্টা তাকে রাখা হয়। প্রথম কথা, ওনার এই বক্তব্য কোনোভাবেই গ্রহণ করার মতো কোনো কারণ আছে আমি মনে করি না, এবং এটা হতেই পারে না। উনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। যদি হ্যাঁ, এবং এটা প্রশ্নই ওঠে না। বরঞ্চ উনি যে এই কথাটা বললেন, তার মানে উনি কি দায়রায় কার ঘাড়ে দায়িত্ব দিতে চান? ওকে দায়িত্ব নিয়ে বিচার হবে। এইটাই। বরঞ্চ আমার পয়েন্টটা হচ্ছে যে এইটাকে ধরেই এই বিএনপি সরকারের উচিত যে এই দায় কেউ নিচ্ছে না, এই দায় আমি কেন নেব, এই চুক্তি বাতিল করার প্রক্রিয়া আগানো খুবই জরুরিভাবে আগানো দরকার বলে আমি মনে করি। এবং এরাই জড়িত ছিল, তো ওই ইউনূস সরকারের সবাই এটার সাথে জড়িত ছিল, তাদেরকে এই কারণে বিচারের সম্মুখীন করা দরকার বলে আমি মনে করি। এইটা তো অস্বীকার আরো অনেকেই করছে, ভবিষ্যৎ দেখবেন আরো অনেকে করবে, কারণ নিজেদেরকে বাঁচার জন্য এইগুলো করে। এবং জনগণকেও এইসব লোক সম্পর্কে আরো বেশি সচেতন হইতে হবে। জি, ধন্যবাদ। আমি জনাব আখতারুজ্জামান আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। কেন অস্বীকার করে? আমাদের মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলছিলেন যে আমি অর্ডিন্যান্সগুলোতে সাইন করি নাই, অনুমোদন দেই নাই। এতগুলো অর্ডিন্যান্স হয়েছে, তা কিছুটা সাইন দিতে করে নাই, তো উনি তো অস্বীকার করেছেন। এখানে ব্রিগেডিয়ার শাকাউত সাহেব বলছেন অ্যানাদার অ্যাডভাইজারি কমিটি ছিল যেখানে তাকে ডাকা হইতো না, কিচেন ক্যাবিনেট ছিল, ডাকা হতো না। এখন তারা নিজেদের স্কিন বাঁচানোর জন্য এক একজন এক এক ধরনের কথা বলছে। এগুলো সব লায়ার, সবগুলো এক খাঁচায় ভরে বিচার করা উচিত। এরা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে আমার পান্না ভাই যে চ্যালেঞ্জটা দিয়েছে, জেনুইন চ্যালেঞ্জ দিয়েছে, বিপ্লব হয় নাই, কিন্তু এই বিপ্লবটাই হয়েছে যদি ডক্টর ইউনূস সাংবিধানিক পথে না হাঁটে যদি বিপ্লবের পথে হাঁটতো, তাহলে আজকে আমার পান্না ভাই এই চ্যালেঞ্জটা দিতে পারতো না। তো ইউনূস সাহেব তো হাঁটবে না, না হাঁটবে না, তো তাহলে এই হাঁটবে না বলে তো সে বেমানি করেছে, সে বেমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই ডক্টর ইউনূস এবং তার গঙ্গেরা এই জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যার জন্য আজকে আমার পান্না ভাই জেনুইনলি বলতেছে, আমি তাকে বলছি না, কন্ডেম করতেছি না, সঠিক বলছে সে, কারণ বিপ্লবটা আমরা দিতে পারি না, অ্যাবর্টিভ হয়ে গেছে। জি, জনাব আখতারুজ্জামান, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে 32 নম্বরে নাকি 5 থেকে 8 আগস্টের মধ্যে কোনো হামলা হয়নি, এমনটা কথা বলেছেন আসিফ নজরুল বিবিসি সাক্ষাৎকারে। তিনি জি, কিন্তু আমরা জানি যে 5 আগস্টের বিকেলেই 32 নম্বরে আমি আজকে শুনেন আনপার্লামেন্টারি, আমি একটা আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করতে চাই, একটা এক্সপ্লেইন করবেন কিনা জানি না। জাউরা, সে একটা জাউরা। এই জাউরাদের জন্য আজকে আমার এই জুলাই বিপ্লবটা ব্যর্থ হয়েছে। আমরা এই ধরনের শব্দ বুঝছেন না, এদের জন্য ইংরেজিতে বললে মানবেন ভাই, বাস্টার্ড বললে মানবেন না, এসওবি বললে মানবেন, এসওবি বললে মানবেন না, আমরা কোথাও এই ধরনের এসওবি বললে মানবেন। আমেরিকান বলতেছে না, আমেরিকান রাষ্ট্রপতি বলতেছে না, প্রেসিডেন্ট বলতেছে না, বুঝছেন না, সান অফ এ বিচ বলতেছে, বুঝছেন না। এখন বলেন সে কি করে বলে এগুলা, সে কি করে বলে? তার জন্য তো আজকে বিপ্লবটা ব্যর্থ হয়েছে। সেই তো ধরনের হামলায় এই দায় ওই সরকারকেই নিতে হবে, যত ধরনের ইউনূসকে নিতে হবে, সরকারকেই নিতে হবে, মবের দায় এড়ানোর কোনো সুযোগ নাই, ইউনূসকে নিতে হবে। ছাড়া কোনো মব। এবং দেখেন ব্রিগেডিয়ার শাকাওয়াত সেটা সাপোর্ট করেনি বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার শাকাওয়াত বলেছে হোয়াট এভার হ্যাপেন, এটা নিয়ে আমাদেরকে আর
সামনে আগানো যাবে না, এখন আমরা স্তুতির পথে আসতে হবে। তাকে সরাই দিয়েছেন আপনি, তাহলে তাকে সরালেন কেন? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার ভিতরে প্রথম ব্রিগেডিয়ার শাখাওয়াত শপথ নিয়েছিল, জি। তাকে সরালেন কেন? কাজে মানে আজকে তার এগুলো- সরানোর পিছনে আসিফ নজরুলের কোনো আসিফ নজরুল তো এই পুরো জিনিসটাই তো সে করেছে। নিয়ন্ত্রণ করতো। তো এখন সে বিশ্বাসঘাতকতা করেছে বিপ্লবের সঙ্গে, সে বেইমানি করেছে বিপ্লবের জন্য, যার ফলে আজকে আমার পান্নামাই বলতে পারছে বিপ্লব হচ্ছে না। কিন্তু আমি তো মনে করি এটা বিপ্লব হচ্ছে, কিন্তু আমার এই মনে করাটাকে আমি আজকে প্রমাণ করতে পারছি না এদের বিশ্বাসঘাতকের কারণে। আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না, আপনি কারেক্ট, ঠিকই বলছেন বিপ্লব হয় নাই। কেন বলছেন? কারণ বিপ্লবটা আমি ঘটাইতে পারি নাই। কেন পারি নাই? এই ডক্টর ইউনূস এন্ড গং এন্ড আসিফ নজরুল। তার আগেরটুকুও হয়নি, কোনো কোনো না, যাই হোক, গ্রামেই পড়ে না, কিন্তু কোনো গ্রামেই পড়ে না কিন্তু যদি আমি সে ঘোষণা করতাম, না, ঘোষণা করলে আবার সেটি বিপ্লব হয়েছে তা নয়। প্রতি বিপ্লব হইতো, আপনি হারায় দিতেন আমাকে, আপনি হারায় দিতেন। আমরা একটা সাথে সরকারের আমরা 7 পতন নভেম্বরে ঘটানো। আমরা 7 নভেম্বর বিপ্লব আর করি নাই। বিপ্লব, আক্তার না, ভাই। না, আপনি 7 নভেম্বরে বিপ্লব করি নাই। আমরা 7 নভেম্বরে বিপ্লবের নাম দিয়ে আমরা সেটি আবার অন্য ধরনের চরিত্র ছিল। বিপ্লব না। কেন সেটাও বিপ্লব তো না। নাম দেওয়া হয়েছে, কিন্তু আজকে নাম যদি দিলেই কি হবে? আজকে যদি ডক্টর ইউনূস বিপ্লবের হিসেবে শপথ নিত, ডক্টর ইউনূস কাজ করতো না? না, ডক্টর ইউনূস কাজ করতো তো। যদি প্রেসিডেন্টের শপথ নাও নিত, তাও তো সে ডক্টর ইউনিভার্সিটিতে 2 বছর কিছু করতো না, কিছু হইতো। কাজে কি কারণে এটা উনি করলেন? কাজে এটা বেমানি করেছেন। আপনি ওই শব্দটা এক্সপান্স করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি জাতিকে জানাতে চাই, দে আর দ্য পিপল আমাদের এই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। যে অর্জনটা আমরা 2024 সালে করেছিলাম, রাজনীতিবিদদেরকে ফ্যাসিস্ট না হতে যে মেসেজটা দিয়েছিলাম, সেই মেসেজটাকে ব্যর্থ করে দিয়েছে। আগামীতে যে আবার ফ্যাসিস্ট হবে না, আবারও যে কেউ ওই পথে হাঁটবে না, এর গ্যারান্টি এখন আর মানে নাই। বিপ্লব বেহাত হওয়ার মূল হোতা তাহলে আসিফ নজরুল, আপনি এটা বলতে চাচ্ছেন? ডক্টর আসিফ নজরুল না হলে সেটা অলসো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস তার টুল হিসাবে কাজ করেছে, তাকে নিয়ে এসে বসাইছে। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ওইখানে কিন্তু আরেকটা কথা আসছে, আমি যদি পুরোটা শুনি। জি, আমি আপনাকে 1 মিনিট সময় দিতে চাই। আসিফ নজরুলের বক্তব্য পুরোটা শুনিনি, যেটি বিবিসিতে ইন্টারভিউ দিয়েছে রোববার, যেটি প্রচারিত হয়েছে। সেখানে কিন্তু স্নাইপার রাইফেলের কথা নতুন করে আসছে। হ্যাঁ, তাকে নাকি কোন সেনা সদস্য হুমকি দিয়েছিল যে এটা করুন বা এটা না করলে আপনাকে স্নাইপার রাইফেল দিয়ে, মানে হাস্যকর কিছু কথা বলেছে। হ্যাঁ, না, এটা শুনি নাই। মানে এটা স্নাইপার রাইফেল তো ব্যবহার হয়েছিল, এটা তো এখন দিনে দিনে স্পষ্ট হচ্ছে। সেগুলো খুঁজে বের মানে করতে কারা হবে, কোত্থেকে আসলো, কারা কি করলো, উদ্দেশ্যে? কিভাবে করলো, এটা দেখতে হবে। শুধু শেখ হাসিনা সরকারের পতনটাই ছিল উদ্দেশ্য, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল? মানে নতুন কোনো এটা গবেষণা করতে হবে। তৎকালীন কোনো মুখোশের আড়ালে অন্য খেলা চলেছে, এগুলো এখন আর প্রশ্ন নয়, এগুলো এখন স্পষ্ট। আর 32 নম্বরে 5 আগস্ট হামলা হয়তো না হতে পারে, না, না, কিন্তু মানে বিকালেই তো হয়েছে। 5 থেকে 8 আগস্টে না, এই বলে কথা বলা যেখানে হয়েছে, কিন্তু গণভবনে শেখ হাসিনার যেখানে সরকারি বাসভবন প্রধানমন্ত্রী হিসাবে, তার ইট, লোহার রড সব খুলে নিয়ে এবং চলে যাচ্ছে। যে যা পেরেছে পানির তাই কাঠামো সব নিয়ে 32 গেছে। নম্বর পানিতে 32 নম্বর কাঠামো attack করা নিয়ে হয়নি। চলে গেছে। হ্যাঁ, 32 নম্বর ম্যাসিভ অ্যাটাকিং এর শিকার হয়েছে, এটা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025-এর 5 ফেব্রুয়ারি। Second হ্যাঁ, কিন্তু 32 নম্বর আক্রান্ত হয়নি এই ব্যক্তি, স্রেফ মুনাফিক। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। মানে এরই এক এক সময় এক এক রূপ ধারণ করে, পানির আকার ধারণ করে, যা ডক্টর আসিফ নজরুল। এবং সেই ব্যক্তিত্ব প্রধান বিচারপতির কাছে পর্যন্ত চলে গিয়েছিলেন এই রাষ্ট্রপতিকে হটানোর জন্য, কোন প্রক্রিয়া রাষ্ট্রপতিকে হটানো যায়। হ্যাঁ ভাই, এগুলো তো আমরা সবাই জানি। আমার মনে হয় এই ব্যক্তিদের নিয়ে আলোচনা না করাই ভালো। এরা এখন লাইমলাইটে আসতে যাচ্ছে, একটু কারো সিম্প্যাথি চাইবে, কারোর কোনো প্ল্যাটফর্মে লাইমলাইটে আসবে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো খণ্ডানোর চেষ্টা করবে। শুরু হয়েছে কয়েকজন উপদেষ্টা। আপনারাও তো পান্না ভাই, অনেকে আপনারা মানে মিডিয়ার অনেকে, তাদেরকেই তো এখন হ্যাঁ, সুযোগ হ্যাঁ, প্রচেষ্টা সুযোগ করে করে দিচ্ছে, দিচ্ছেন, সুযোগ করে লেখালেখির দিচ্ছে। সুযোগ এটা আমাদের দায়িত্ব। এইগুলো আপনাদের সবাইকে তিনজনকে দায়িত্ব, ধন্যবাদ মূল্যবান দায় নিতে সময় হবে এবং আমাদেরকে দায়িত্ব দেওয়ার পালন জন্য। করতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।